ল্যান্ডফর্ম ইভলিউশন থিওরি। ইভলিউশন মানে বিবর্তন, মানে হ্যাঁ ধাপে ধাপে পরিবর্তন। বাহ, ভালো লাগে। পরিবর্তন তো হবেই, পরিবর্তন তো সব জিনিসেরই হয়, পরিবর্তন ছাড়া পৃথিবী চলে না। পরিবর্তন হলো পৃথিবীরই নিয়ম। পরিবর্তনটা আবার কতগুলো পর্যায়ে হয়, এবং পরিবর্তন শুধু হয় না, কিছুটা পরিমার্জিত হয়। দুটো কথা আমি বললাম, একটাকে বলা হয় পরিমার্জন, একটাকে বলা হয় পরিবর্তন। পরিবর্তন কোনো রকম চেঞ্জ হয় না, কিন্তু পরিমার্জন আগের থেকে বেটার হয়। তাহলে পরিবর্তন এবং পরিমার্জন দুটো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। পরিবর্তন মানে বোঝা গেল তো, সরি। কিন্তু পরিমার্জন মানে আপডেট হওয়া। যেমন করে আমাদের সফটওয়্যার আপডেট হয়, সময়ের সঙ্গে সঙ্গে সফটওয়্যারগুলো দেখবে বিভিন্ন রকম আপডেটস দেয়, এবং আপডেটস দিলে নিশ্চয়ই ভালো হয়, গ্রাফিক্স চেঞ্জ হয়, তাই না? এবং ইউজার ফ্রেন্ডলি হয়, ফাস্ট হয়। এইগুলোকে আমরা বলি পরিমার্জন, মানে ঘষে ঘষে ওটাকে এডিটিং করে বা বেটারমেন্ট করা। বেটারমেন্ট মানে ভালো করা। তো বিবর্তন কিন্তু পরিবর্তন এবং পরিমার্জন বোথ দুটো একসঙ্গে, এবং এটা জিওলজিক্যাল টাইম স্কেল ধরে হয়, মানে ভূতাত্ত্বিক যুগ ধরে এগুলো কি হয়, পরিমার্জন হয়। আর এই পরিমার্জন এবং পরিবর্তনটা ধাপে ধাপে হয়ে হ্যাঁ কি হয়, একটা শেষ চূড়ান্ত জায়গায় পৌঁছায়, এবং পুনরায় আবার কি হয়, পুনরায় তার বিনাশও হয়। যদি আমরা বলি কোনো জিনিসের, জীবের কথা যদি বলি, একটা লাইফ লিভিং কম্পোনেন্টের সঙ্গে যদি বিষয়টাকে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যেমন করে লাইফ শুরু হয়, আমাদের প্রাণ যেমন করে জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে আমাদেরও পরিবর্তন হয় এবং পরিমার্জনও হয়, তাই না? আস্তে 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 আমরা বড় হই, বড় হতে হতে ম্যাচিওর হয়, ম্যাচিওর হওয়ার পরে আস্তে 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 বার্ধক্যের দিকে পৌঁছাই, বার্ধক্য মানে বুড়িয়ে গেলে শেষমেশ মৃত্যু হয়। ওকে, তো এই যে ধাপে 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 একটা লিভিং একটা মানুষ, একটা জ্যান্ত মানুষ যেমন করে শৈশব কাল থেকে বয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক হয় এবং একদিন মারা যায়, ঠিক তেমনি গোটা পৃথিবীর যে কোনো জিনিসের এই পরিবর্তন এবং পরিমার্জন ঘটে বলে বিজ্ঞানীরা দাবি করেন। এদের মধ্যে একটা উল্লেখযোগ্য তত্ত্ব হচ্ছে ল্যান্ডফর্ম ইভলিউশন থিওরি। ঠিক এই যে ধারণাটা বললাম, এই ধারণার সঙ্গে অনুরূপ করে, মানে এই ধারণাটা দ্বারা অনুপ্রাণিত হয়ে কিছু কিছু ভূমিরূপবিদ, ভূমিরূপেরও যে পরিবর্তন হয় এবং পরিমার্জন ঘটে, বিবর্তন ঘটে, সেই ধারণাতে বিশ্বাসী ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডব্লিউ.এফ. ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস। তিনি বলছেন ভূমিরূপ, আমরা যে ল্যান্ডস্কেপ দেখি, আমরা দেখালাম দার্জিলিং বেড়াতে গেলাম, ছোটনাগপুর মালভূমি আর মামাভাগ্নে বেড়াতে গেলাম, তো ওখানে একটা ভূমিরূপ দেখবো, কোথাও উঁচু দেখবো, কোথাও নিচু দেখবো, অসমতল একটা ভূমিরূপ দেখতে পাবো। আর আমরা আমাদের এই গাঙ্গেয় সমভূমিতে মুর্শিদাবাদের যে কোনো জায়গায় যদি ফাঁকা মাঠের দিকে তাকাই, তাহলে সেখানে একটা ভূমিরূপ দেখবো। কিন্তু আমাদের দেখে প্রাণ জোড়ায় না, কারণ দেখে দেখে আমাদের ডেলি কাটিং ভালো লাগে না, আর দেখার মতো কিছু নয়, সবই ফ্ল্যাট। কিন্তু এটাও ভূমিরূপ। দার্জিলিং এ গেলে, গ্যাংটকে গেলে পাহাড়টাও ভূমিরূপ, ছোটনাগপুর মালভূমিতে গেলে ওটাও ভূমিরূপ। আবার আমরা গাঙ্গেয় সমভূমিতে ফাঁকা মাঠের দিকে তাকালে যে ধুধু করা সবুজ মাঠ অথবা ফসলবিহীন শুষ্ক মাঠ, সেটা ল্যান্ডস্কেপেরই অন্তর্ভুক্ত। এই যে ল্যান্ডস্কেপ, এই যে ল্যান্ডফর্ম, ল্যান্ডস্কেপ আর ল্যান্ডফর্মের মধ্যে পার্থক্য আছে। ল্যান্ডস্কেপের মধ্যে উপাদানগুলো সবাই মিলে একসঙ্গে ল্যান্ডফর্ম তৈরি করে। তো ল্যান্ডস্কেপ এবং ল্যান্ডফর্মকে আমি সিনোনিমাস বলে চালাচ্ছি। তো ল্যান্ডস্কেপ এবং ল্যান্ডফর্মগুলো কোনো একটা জায়গায় তারও একটা বিবর্তন আছে। এই একদিনে হয়নি, ও একটা সময় নিচু ছিল, তারপরে উঠেছে, তারপরে আবার নেমেছে, তারপরে আবার উঠেছে। এইভাবে যেমন করে লিভিং সাইকেল তৈরি হয়, লিভিং মানে জীবিত মানুষের যেমন করে জীবদ্দশার পরিবর্তন ঘটে। আবার যদি আমি আরেকটা জিনিসের সঙ্গে কম্পেয়ার করি, আরেকটা উদাহরণ দিই, যেমন করে ব্যানার্জি যেমন জীবনচক্র দেখেছ, কোথায় দেখেছ? মাঠে দেখো নি, পুকুরে দেখো নি, জীবন বিজ্ঞানের খাতায় দেখেছো, জীবন বইয়ের মধ্যে দেখেছো, ছবি আঁকা তো না, ব্যাঙাচি, বড় লেজওয়ালা ব্যাঙাচি, তারপরে লেজ ছোট হচ্ছে, ব্যাঙাচি লেজ ছোট হচ্ছে, তারপরে একটা আস্ত ব্যাঙ, তারপরে ব্যাঙ থেকে ডিম, ডিম থেকে আবার ওই লার্ভা থেকে ব্যাঙাচি, লেজ বড় লেজওয়ালা ব্যাঙ ব্যাঙাচি,
এই যে চক্রাকার প্রবাহ ছবি আঁকা থাকতো ক্লাস 10 এর লাইফ সায়েন্সের বইয়ে, দ্যাট ইজ ইভলিউশন। ওটাও কিন্তু জীবের ইভলিউশন, এবং ওটা চক্রাকারে ঘটে কিন্তু। তার মানে এই নয় যে ব্যাংকটা বড় হয় সেই আবার ফিরে আসে, কিন্তু সে ডিম পেলে তার জিম ফিরে আসে। ক্লিয়ার? তো এইভাবে জীবন চক্র বা জীবনের চাকা ঘুরতে থাকে। এখানেও বিবর্তন আছে। কত বিবর্তন? ওই ডিম, ব্যাঙাচি, ছোট লেজওয়ালা ব্যাঙাচি, লেজ ছাড়া ব্যাং, দেন ডিম, দেন আবার একটা প্রজন্ম, এরকম ভাবে সাইক্লিং করে চলছে। এটাই জীবন চক্র। আর এটারই এই অর্ধেকটা হাফ সার্কেল, এটাকে বলবো আমরা বিবর্তন। ঠিক এই রকম ভাবে ভূমিরূপেরও বিবর্তন ঘটে। ঠিক আছে? ভূমিরূপের বিবর্তন ঘটে। এটা লাইভ ডেমো দেবো ক্লাসের আগে। যেমন করে সরীসৃপ প্রজাতিগুলো আগে জানো তো একটা সময় ছিল, ডায়নোসর ছিল, তাই না? ছোট সরীসৃপ থেকে, মানে আমরা যে সরীসৃপগুলো দেখতে পাই সেগুলো একটা সময় নাকি বড় সড়ো ছিল। ঠিক আছে? লাইভ ডেমো নেই, লাইভ ডেমো হলো। কিছু কিছু সময় প্র্যাকটিক্যাল দরকার হয় না, ভূগোল পড়ছি প্র্যাকটিক্যাল না হলে হয় নাকি? তাহলে প্র্যাকটিক্যাল হয়ে গেল। ঠিক তেমনি ভূমিরূপেরও কিন্তু বিবর্তন ঘটে। তো ভূমিরূপেরও বিবর্তনটা নিয়ে যে বিজ্ঞানী সর্বপ্রথম আলোচনা করেন, যে বিজ্ঞানী সর্বপ্রথম ভূমিরূপের বিবর্তন হয় এই ব্যাখ্যাটা দেন, তিনি হলেন W.M. ডেভিস, উইলিয়াম মরিস ডেভিস। বাটা মরে গেছেন। ঠিক আছে? তিনি 1889 সালে তিনি ভূমিরূপ বিবর্তনের একটা তত্ত্ব দেন। সেই তত্ত্বটা আজও বিজ্ঞানীরা মেনে চলেন, এবং যে তত্ত্বটাকে বিজ্ঞানী মহল গুরুত্বপূর্ণ তত্ত্ব হিসাবে মনে করেন। তিনি কি শিখেছিলেন? তিনি আমেরিকান ডেভিস সম্পর্কে যেটা কথা বললেন, ইনি আমেরিকান জিওমরফোলজিস্ট, ফার্স্ট অফ অল আমেরিকান লোক, নাম্বার 1। নাম্বার 2, এই ভূমিরূপের বিবর্তন হয় এইসব মাথায় ঢুকলো কি করে? আমরা যখন কোনো কাজ করি, সাপোজ যখন কোনো গান নতুন উঠে, আমাদের মুখে মুখে গানটা ওইটাই থাকে। যখন দেখা গেল আমি এখন ভূগোল পড়াই, তো আমি বাড়িতে যদি অন্য কিছু কাউকে পড়াই, তাহলে ভূগোল দিয়ে ব্যাখ্যা করবো, তাই না? তো দেখা গেল কেউ ড্রয়িং করতে ভালোবাসে, তো যে কোনো খাতা পেলে সে ড্রয়িং করবে। মানে কোনো জিনিস যখন চলে, যখন সেই জিনিসটার রেওয়াজ চলে, তার প্রভাব মাথার মধ্যে চলে। ওকে, সাপোজ পুজো কাটিয়ে যেমন মাথার মধ্যে পুজো ভাব চলে, অথবা ঈদ কাটানোর পরে যদি মনের মধ্যে ঈদের যে বাতাবরণটা ছিল, মজা করেছিলে, হেভি এনজয় করেছিলে, এটা থাকে, তো ওটাকে বলা হয় জাড্য। এটা জাড্য বলা হয়। জাড্য কিরকম? গতিশীল বস্তু তার গতি অব্যাহত রাখার চেষ্টা করে, এটা বলা হয় গতিজাড্য। আবার স্থির বস্তু স্থির রাখার চেষ্টা করে, তাকে বলা হয় স্থিরজাড্য। গাড়িতে উঠে যখন হঠাৎ করে বাইকে দেয় না স্টার্ট, কেউ পিছনে যে লোকটা থাকে সে ঝুঁকে যায়, তো গাড়ি যখন হঠাৎ করে থেমে যায় তখন দেখবে সামনে ঝুঁকে পড়ো, জাড্য। কিন্তু এমনি সমাজের মধ্যেও কিছু জাড্য আছে। কিরকম জাড্য? ধরো পুজো চললো, পুজোর পরে মনটা খারাপ, পুজোর সময় কি ভালো ছিলাম রে, আবার কবে আসবে 365 দিন ঘুমতে হবে, সেদিন থেকে দিন শুরু হয়। ঠিক ঈদের পরে হয়। এটা সামাজিক জাড্য। সমাজের মধ্যে কখনো কখনো এইরকমই জাড্য থাকে। ওকে, যেমন ওই যে বলছিলাম না, সাইয়ারা সিনেমাটা হওয়ার পরে সাইয়ারা জাড্য চলে গেল মধ্যে। ওকে, ঠিক তেমনি W.M. ডেভিস যে সময় W.M. ডেভিস যে সময় তত্ত্ব দিচ্ছেন, ভূমিরূপ বিবর্তনের তত্ত্ব, ভালো বলবে, হ্যাঁ, সেই সময় কিসের জাড্য চলছিল সমাজে? उस टाइम पर क्या चल रहा था? ओके, तो আমরা বলি না क्या चल रहा है आजकल? চল रहा है। তো যদি W.M. ডেভিস যে সময় তত্ত্বটা দিয়েছিলেন না, সেই সময় W.M. ডেভিসকে ফগের যদি অ্যাড করতে বলা হতো, তাহলে কি মুখ দিয়ে বেরিয়ে আসছে না? তো আজকাল क्या चल रहा है, তো বলতো যে চার্লস ডারউইন চল रहा है। হ্যাঁ, আমি কি বলতে চাইছি হয়তো তোমরা মানে ওই ফগে ঢুকে গেছো। বেসিক্যালি যে সময় W.M. ডেভিস তত্ত্ব দিচ্ছেন, সেই সময়টা কখন জানো তো? ওই সাইয়ারা মুভি পাবলিশের পরে যেমন হয় তেমনি তখন একটা মুভি পাবলিশ হয়েছিল। সেই মুভিটার নাম হলো অরিজিন অফ দ্য স্পিসিস অ্যান্ড ইটস
চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস। ওকে, তো এই চার্লস ডারউইনের কবে বেরিয়েছিল? 1858-59। ওকে, 1858 সালে। ওকে, 1859, হ্যাঁ 1858। ওকে, তো 1858 সালে চার্লস ডারউইন অরিজিন অফ স্পিসিস তত্ত্বটা লিখেছিলেন। এই তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে এই তত্ত্বের জাড্য, এই তত্ত্বের প্রভাব লোকের মাথার মধ্যে, বিজ্ঞানী মহলে, সমাজতত্ত্ববিদ, ভূমিরূপবিদ, লাইফ সায়েন্স, সমস্ত ডিসিপ্লিনের মাথার মধ্যে, লোকের মাথার মধ্যে ঘোর ছিল। পুজোর পরে যেমন ঘোর থাকে, ঈদের পরে যেমন ঘোর থাকে, জাড্য থাকে, তেমনি চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিসের জাড্য সবার মাথার মধ্যে বিরাজ করছে। ডেভিস তো তার মধ্যে ব্যতিক্রম যাবে না। তাহলে একেও টাচ করেছিল করোনা ভাইরাস, চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিসের ভাইরাস। ওকে, তাই এই জিনিসটা দ্বারা অনুপ্রাণিত হয়ে তার তত্ত্বের মধ্যে, আচ্ছা এই তত্ত্বে কি ছিল? জীবের বিবর্তন ঘটে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম। ওকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যদের উদ্বর্তন, মানে যে যোগ্য সে বেটা টিকে থাকবে, বাকি সব গেল আউট অফ দ্য সিলেবাস হয়ে যাবে। এই সব চ্যাপ্টার গুলো চার্লস ডারউইনের অরিজিন অফ দ্য স্পিসিসে ব্যাখ্যা ছিল। তিনি যদিও ভূমিরূপ নিয়ে গবেষণা করেননি, তিনি জীবকে নিয়ে গবেষণা করেছিলেন। তিনি একজন ইকোলজিস্ট ছিলেন, বাস্তুবিদ ছিলেন। কিন্তু তাহলে কি হবে? তার তত্ত্বটা এতটাই প্রভাবশালী তত্ত্ব ছিল, তার বইটা এতটাই গুরুত্বপূর্ণ বই ছিল যে এই বই দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেক লোক নতুন নতুন বই, সিনেমা বানিয়ে ব্যবসা করেছিল। মানে তার মধ্যে ডব্লিউ ডেভিস একটা। তিনি বলছেন ভূমিরূপেও ওই রকমই কিছু হয় যেমনটি হয় জীবের সঙ্গে। তাই তাকে বলা হয়, ডব্লিউ ডেভিসকে বলা হয় ডিটারমিনিস্ট, কি যেন বলে, এটাকে বলা হয় অবরোহী এবং আরোহী। বাংলায় হলো, ইংলিশ হলো তোর ইডিওগ্রাফি, নোমেথেটিক, টার্মিনোলজিটা মাথায় আসছে না, এটাকে বলা হয় অবরোহী। মাথায় বেরিয়ে গেছে, পরে আসলে মাথায় আসছে বলছে। হ্যাঁ, তো তিনি দ্বারা, চার্লস ডারউইন দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। টার্মিনোলজিটা মাথায় আসছে না বলছি, ক্লিয়ার? তো কিন্তু যখন কোনো জিনিস মাথায় আসে না, তখন আজকবি টাইপের একটা অস্বস্তি হয়। ঠিক আছে, আমারও তাই হচ্ছে। ইডিওগ্রাফিক নতুন বলে সেটাকে বলা হয় অবরোহী আরোহী, এরকম লিখতো যে তার ইংলিশ লিখ ডি দিয়ে নামটা মাথায় আসছে না। না, ডিটারমিনিস্টিক নয়, ডিটারমিনিস্টিক পলিটিক্স নয়, অবরোহী আরোহী। কেউ যদি তাকে গুগল করে সালে বাংলায় লিখবে অবরোহী এবং আরোহী ইংলিশ, মাথা দিয়ে আসছে না, মাথাকে আসবে বা কি করে? অবরোহী এবং আরোহী, ও না করলে আমি মাথা দিতে পারছি না। না না না, যদি বাংলা অবরোহী দৃষ্টিভঙ্গি, আরোহী দৃষ্টিভঙ্গি, ইডিওগ্রাফিক, নোমেথেটিক, ডিডাকটিভ। হ্যাঁ, ডিডাকটিভ। তো দিদিকে জিজ্ঞেস করলে বলে দেবে, কারণ ফিলোসফিতে এগুলো বিশাল আলোচনা হয়। ইন্ডাকটিভ আর ডিডাকটিভ, সরি, ওই যে মাথায় শুনো, এটাকে বলা হয় ডিডাকটিভ। তো কে ডিডাকটিভ? ডব্লিউ ডেভিসের থিওরিটাকে বলা হয় ডিডাকটিভ থিওরি বা ডিডাকটিভ অ্যাপ্রোচ মানে দৃষ্টিভঙ্গি। ইন্ডাকটিভ হলো চার্লস ডারউইন। সাপোজ জানো তোমরা স্যার আইজাক নিউটন কি গ্র্যাভিটি থিওরি আছে বলেছিল, ওই যে আপেল গাছ, দেন ওটা ছিল ইন্ডাকটিভ। এবং গ্র্যাভিটি মডেলকে অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে দেখা গেল সমাজের কোনো বিষয়কে আলোচনা করতে গিয়ে বললাম যে একটা মানুষ তার ইনফ্লুয়েন্স দ্বারা, যে হযরত মুহাম্মদের দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ কি করলো, ধর্মে বিশ্বস্ত হলো। কার দ্বারা? হযরত মুহাম্মদ। তাহলে হযরত মুহাম্মদের গ্র্যাভিটি ছিল,
এরকমই। তো এই যে হযরত মুহাম্মদকে দিয়ে আমরা ব্যাখ্যা করছি কাকে, আমরা ওই নিউটনের তত্ত্বকে সাহায্য নিয়ে হযরত মুহাম্মদের অ্যাট্রাকশন, তার ধর্মের দ্বারা মানুষকে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার দিকে মানুষের গেল, এই যে ব্যাপারটাকে এক্সপ্লেন করছি, এটা বলবো ডিডাক্টিভ। ঠিক তেমনি চার্লস ডারউইন হলো ইন্ডাকটিভ, নতুন কিছু বানিয়েছিল, দেন ওই তত্ত্বটাকে ভূগোলে ব্যবহার করেছিলেন কে, ডব্লিউ এম ডেভিস জিওমরফোলজিতে ব্যবহার করেছিলেন, ভূমিরূপবিদ্যায়, তাই তিনি হলেন ডিডাক্টিভ। এবং এই যে অ্যাপ্রোচ, এর দৃষ্টিভঙ্গি ডিডাক্টিভ। ক্লিয়ার? এইটাই জেনে রাখো, ডিডাক্টিভ শব্দটা দরকার আছে, কারণ এটা ভূগোলে আলোচিত হয় কিন্তু এখন নাই। কিন্তু আমি যেটা বলবো যে মনে রাখার জন্য মেন আসল যে বিষয়টা, সেটা হলো সেটা হলো যে কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? ডব্লিউ ডেভিস, চার্লস ডারউইনের বইটার নাম কি ছিল? অরিজিন অফ স্পিসিস। এটাই। এবং অনুপ্রাণিত হয়ে ভূমিরূপের যে বিবর্তন হয়, এই যে ভূমিরূপের বিবর্তন, এটা আগে লোকে ভাবতোই না। জিওমরফোলজিতে যে সমস্ত জিওমরফোলজি পণ্ডিত যারা ছিলেন, ভূমিরূপের বিবর্তন হয় মানুষের মতো, ব্যাঙাচির মতো, প্রজাপতির মতো, এই ভাবনাটা কারো ছিল না। এই ভাবনাটা ফার্স্ট ভাবিয়েছিলেন কে? ডব্লিউ ডেভিস। বাস জাস্ট এটুকু মাথায় রাখবেন। ক্লিয়ার? তো তিনি তত্ত্বটাকে ধরে দেন। তিনি তাহলে আমেরিকান জিওমরফোলজিস্ট, এবং আমেরিকা ডব্লিউ ডেভিসকে আলাদা লেভেলেই ভালোবাসে। কেমন ভালোবাসে? ভালোবাসা উঠে আসতে হলে কিছু নাম দিতে হয়, তো তার জন্য আমেরিকার জিওমরফোলজিস্টরা ডব্লিউ ডেভিসকে বলেছেন যে তিনি হলেন ফাদার অফ আমেরিকান জিওগ্রাফার। ওকে, ফাদার অফ আমেরিকান জিওগ্রাফার, আমেরিকাতে যে ভূগোল আছে তার জনক। এই সম্মানটা ডব্লিউ ডেভিসকে দিয়েছে কারা? আমেরিকার লোক। তিনি পেনসিলভেনিয়া বলে একটা জায়গা আছে আমেরিকাতে। ওকে, আমেরিকার পেনসিলভেনিয়া একটা নদী অববাহিকা, সেখানে তিনি গভীরভাবে স্টাডি করেন, গভীরভাবে, ঠিক আছে, একদম দূরবীন নিয়ে গিয়ে, শ্বাস নিয়ে গিয়ে হেভি স্টাডি করেন। এবং স্টাডি করার পরে তিনি এই তত্ত্বটা আবিষ্কার করেছিলেন, যে তত্ত্বটার নাম হলো সাইকেল অফ ইরোশন। ওকে, সাইকেল অফ ইরোশন বা জিওগ্রাফিক্যাল সাইকেল। দুটো একই, সাইকেল অফ ইরোশন বা জিওগ্রাফিক্যাল সাইকেল। তো তত্ত্বটার নাম হলো এটা। তিনি কতগুলো তত্ত্ব, দেখো প্রত্যেকটা তত্ত্ব তারপর লিখলে তত্ত্ব। ওকে, থিওরি, তত্ত্বের ইংরেজি হলো থিওরি। এই থিওরি কি জিনিস একটু বলে দেই। হ্যাঁ, এটা ডেভিসের সঙ্গে সম্পর্কিত নয়। হ্যাঁ, থিওরি কি জিনিস, থিওরির আগে কি থাকে, আর থিওরি বা কখন হয়। তাহলে ধরো করে দেখা গেল আমি আর একটা কিছু বললাম তোমাদের মাথায়, আমি একটা নতুন কিছু জিনিস বললাম, তোমরা কি থিওরি বলে মেনে নেবে? না, হাইপোথিসিস বলবো। ইয়েস, থিওরির আগে মানে ঠিক কাঁচা থিওরি। কাঁচা থিওরি মানে কি? এখনো ওটাকে সুন্দর করে কষে মাংস রান্না করা হয়নি, সেই রকম কাঁচা থিওরিকে বলবো আমরা হাইপোথিসিস। ওকে, তারও আগে একটা আছে, সেটাকে বলবো আমরা কনসেপ্ট। একটা ধারণা হলো, আমার মাথার মধ্যে একটা কিছু ভাবনা আসলো, এরকম তো টুকটাক করে আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে আমরা যে কোনো জ্ঞান পাই, তাই না? হঠাৎ করে মাথার মধ্যে একটা প্ল্যান আসলো, দেন এটা হতে পারে কনসেপ্ট, আইডিয়া, কনসেপ্ট। ঠিক আছে, বাচ্চারা তো প্রায়ই বলে দেখবে মাথায় আইডিয়া এসছে একটা, তাই না? তোরাও কিছু একটা নতুন করে আইডিয়া বানালি, দেন সেটাকে প্রমাণ দিতে হবে, প্রচুর প্রমাণ দিতে হবে, তখন হাইপোথিসিস হবে। লোকে মানতেও পারে, নাও মানতে পারে। এই হাইপোথিসিসটা যখন আর একটু পাকা হবে, সেই কাঁচা ইট পোড়া পাকা হয়, পোড়ালে তা আগুনে, তাই না? এই হাইপোথিসিসকে যখন আরো কাঁচা থেকে পাকা করা হবে, তখন হবে থিওরি। বিষয়টা হলো এ 2-10টা লোক মানে, দেখা গেল কিছু অল্প সংখ্যক মানুষ মানে, আর থিওরি কি কারা মানে? গোলাপি থিওরি মানুষ মানে। ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স থাকবে। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা, বাট ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্বের মানুষ কোন কনসেপ্টকে যদি মেনে নেয় যে হ্যাঁ গুরু কাকা ঠিক বলেছিল, তাহলে সেটা হবে থিওরি। তো ডব্লিউ ডেভিসের সাইকেল অফ ইনোভেশন বা জিওগ্রাফিক্যাল সাইকেল বিভিন্ন দেশের মানুষ মেনে নিয়েছে, আমরাও তো মেনে নিয়েছি, তাই না? 7 সমুদ্র 13 নদী পারে আমেরিকা, তো ওখানে গুরু বলেছিলেন ডব্লিউ ডেভিস, তাও আর অনেকদিন আগে, এই ইদানিং নয়, এআই এর যুগে নয়, অনেকদিন আগে, 1889, তাই না? তা সত্ত্বেও আমরা আমাদের কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাসে, আমাদের লালগঞ্জ কলেজের সিলেবাসে ঢুকিয়ে দিয়েছি।
ওকে, এবং আমরা পড়ছি কত বছর আগেকার। তার মানে গুরুর কথাই দাম আছে, হাইপোথিসিস নয়। হাইপোথিসিস হলে পড়তাম না। ক্লিয়ার? তো থিওরি, তার মানে এর থিওরি মানে যেটা শুনে রাখো, অ্যাকসেপ্টেন্স থাকবে, এর কিছু প্রমাণ থাকবে। প্রমাণ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না, প্রমাণ ছাড়া কোনো কথা কেউ মানে না। সায়েন্স সবসময় প্রমাণ খোঁজে। ওকে, অনুমানের উপরে দাঁড়িয়ে থাকে না। এটা প্রথমে যদি অনুমান থাকে, কিন্তু অনুমানকে প্রমাণ দিতে হয়। আর কতগুলো ভিত্তি থাকে। ভিত্তি থাকে, ভিত্তি কি? তত্ত্ব দাঁড় করার আগে কতগুলো জিনিসকে আমরা ধরে নেই, কনস্ট্যান্ট ধরে নেই। উদাহরণ দিচ্ছি, ক্লাস 10 এর তোমরা পড়েছো, ভূগোলও পড়েছো, ফিজিক্যাল সায়েন্সেও পড়েছো, আপেক্ষিক আর্দ্রতা পড়েছো। ধরো কি জিনিস আপেক্ষিক আর্দ্রতা? বলো, বলতে পারবে আপেক্ষিক আর্দ্রতা সংখ্যা? শীতের সময় আপেক্ষিক আর্দ্রতা খুব কম থাকে, তাই না? কি করে বুঝলে শীতের সময় আপেক্ষিক আর্দ্রতা কম থাকে? এটা প্রমাণ দাও, এটা প্রমাণ দাও। আপেক্ষিক আর্দ্রতা তো নিশ্চয়ই ইতিহাসের বিষয় নয়, সংস্কৃত বিষয় নয়, নিশ্চয়ই এটা সায়েন্স, ভূগোলেও পড়া হতো আর ফিজিক্যাল সায়েন্সে পড়া হতো। বাট আপেক্ষিক আর্দ্রতা একটা যদি কনসেপ্ট হয়, ধারণা হয়, তাহলে প্রমাণ দাও শীতের সময় আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। প্রমাণ দাও, বলো শীতের সময় আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, প্রমাণ দাও। আমি মেনে নিচ্ছ তো তোমরা শীতের সময় আপেক্ষিক আর্দ্রতা কম থাকে? না স্যার বেশি থাকে। কোনটা মেনে নিচ্ছ? তো কম থাকে, কমই তো থাকে। প্রমাণ দাও। ফোন ফাটছে কেন? তার মানে কম থাকে। বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা মানে বায়ুর মধ্যে আর্দ্রতা কম থাকাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু একটা সংজ্ঞা আছে, আর সেই সংজ্ঞাটা তার করার সময় বলে দিই। সংজ্ঞাটা তার করার সংজ্ঞাটা ছিল এরকম: প্রমাণ চাপ এবং প্রমাণ তাপমাত্রায়, মনে আছে? ঠিক বলছিল? প্রমাণ চাপ এবং প্রমাণ তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন বায়ুতে, প্রমাণ চাপ এবং প্রমাণ তাপমাত্রায় নির্দিষ্ট আয়তন। নির্দিষ্ট মানে কতখানি? নির্দিষ্ট বলে তো, হ্যাঁ, প্রমাণ চাপ বলে তো। প্রমাণ তাপমাত্রা মানে কি? সবই তো ধরে নেওয়া হচ্ছে না। প্রমাণ চাপ মানে হলো ওই সমুদ্রের উপরে 45 ডিগ্রি অক্ষাংশে যে চাপ থাকে সেটাকে বলা হয় প্রমাণ চাপ। ওকে, তো একটা নির্দিষ্ট সার্টেন টেম্পারেচার যদি বলি, হ্যাঁ, এটা যে কোনো তাপমাত্রা, এটা নির্দিষ্ট আয়তন বায়ুতে, সেটা ধরে নেওয়ার জন্য আমি 1 ঘনমিটার বায়ু ধরতে পারি, 1 ঘন সেন্টিমিটার বায়ু ধরতে পারি। ওকে, তো প্রমাণ ওই নির্দিষ্ট এগুলোকে ধরে নিতে হবে। কারণ যদি তাপমাত্রা চেঞ্জ করি, সকালে দেখি একরকম, বিকেলে দেখি একরকম, তাহলে হবে না। তার জন্য কতগুলো জিনিসকে স্থির করতে হয়। তো প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা, নির্দিষ্ট আয়তন বায়ু, এগুলোকে কনস্ট্যান্ট করলাম, স্থির করলাম। যে কোনো একটা নির্দিষ্ট আয়তন বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, সেই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যেটুকু জলীয় বাষ্প লাগবে তার যে অনুপাত, তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। এইগুলো পরের কথা। আগে 3টে জিনিস কনস্ট্যান্ট করেছি: প্রমাণ চাপ, প্রমাণ তাপমাত্রা আর নির্দিষ্ট আয়তন বায়ু। তা না হলে ডেফিনিশন হবেই না, তাই না? সংজ্ঞাকে দাঁড় করাতে গেলে কতগুলো ভিত্তি দরকার। ভিত্তিগুলো যেমন বাড়ি তৈরি করার জন্য পিলার দরকার, তা না হলে বাড়ি উল্টে ডিগবাজি খাবে। অথবা কলাম ছাড়াও যদি বাড়ি বানায় তাহলে মোটা ভিত দরকার। ওকে, আজকালকার দিনে বহুতল বাড়িতে কলাম লাগে, কলাম, পিলার লাগে বলি। ঠিক তেমনি তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য, তত্ত্বটা যদি একটা বিল্ডিং হয়, তাহলে তত্ত্ব প্রতিষ্ঠার পূর্বে কতগুলো ভিত্তি লাগে, সেগুলোকে কলাম বলবো আমরা। ওকে, ঠিক তেমনি ডব্লিউ ডেভিস যখন তার তত্ত্ব দিচ্ছেন, তত্ত্বের নাম কি? তত্ত্বের নাম হলো সাইকেল অফ ইরোশন। এই তত্ত্বের আগে কতগুলো ভিত্তি আছে, তাহলে তত্ত্ব মানে ভিত্তি থাকে। ইংলিশে বলা হয় অ্যাজাম্পশন, ASSUMPTIONS, অনেকগুলো ছিল, তাই অ্যাজাম্পশনস। ক্লিয়ার? এটা থাকবে। আর কি আছে? তত্ত্বের অ্যাজাম্পশনের পরে একটা তত্ত্বটাকে এস্টাবলিশ করা হয়। কেউ কেউ গ্রাফিক্যাল ওয়েতে করে, আবার কেউ কেউ লিখে করে। তত্ত্ব উপস্থাপন করার দুটো স্টাইল। 1 নম্বর স্টাইল গ্রাফিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, অথবা ম্যাথমেটিক্স, সেখানেও গ্রাফিক্যালি তত্ত্বকে প্রমাণ করা হয়। জিওমেট্রিতেও তাই, জ্যামিতিতেও গ্রাফিক্যালি প্রকাশ করা হয়। যেহেতু সাইকেল অফ ইরোশন একটা গ্রাফিক্যাল সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, তাই একটু গ্রাফ থাকবেই। ওকে, তবে নট ফিগার। ফিগার আর গ্রাফের মধ্যে বিশাল পার্থক্য আছে। হ্যাঁ, ফিগার নদী উপত্যকা এঁকে দিলে, হেঁটাঘেটা করে এঁকে দিলে, ওটা ফিগার। বাট আমি যে জিনিসটা বলছি সেটাকে বলবো গ্রাফ।
গ্রাফ আর ফিগারের মধ্যে পার্থক্য, গ্রাফ আমরা পড়েছিলাম ম্যাথমেটিক্সে, সেখানে x কোঅর্ডিনেট থাকতো, y কোঅর্ডিনেট থাকতো, x মাইনাস x প্লাস y মাইনাস y প্লাস এইসব থাকতো, দ্যাট ইজ গ্রাফ। এবং এই গ্রাফ আঁকার জন্য একটা পেপার পাওয়া যেত, গ্রাফ পেপার বলতাম। ওকে, ডব্লিউ ডেভিস ওই গ্রাফ পেপারের সাহায্য নিয়ে তিনি তার ধারণাটাকে, তার যে কনসেপ্ট থিওরিটাকে প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্যই তাই অ্যাজাম্পশনের পরে একটা গ্রাফ হবে। ওকে, মাথায় যেন থাকে অ্যাজাম্পশন হোনাই হি হে, হতেই হবে, গ্রাফ হতেই হবে। আর কি, এই গ্রাফের এক্সপ্লেনেশন থাকবে, এই গ্রাফের কি আছে, গ্রাফে তার একটা ব্যাখ্যা দরকার আছে, তাহলে গ্রাফের ব্যাখ্যা থাকবে। এবং এবং তারপরে কি থাকবে, কতগুলো প্রমাণ থাকবে। তত্ত্ব মানে তো প্রমাণ থাকবে, তা না হলে আমরা সায়েন্টিফিক তত্ত্ব বলতেই পারি না, তাহলে প্রমাণ থাকবে। আর প্রত্যেকটা তত্ত্বের, প্রত্যেকটা কথার, প্রত্যেকটা মানুষের যেমন সমালোচনা হয়, ভালো কাজ করলে সমালোচনা হবে, খারাপ কাজ করলে সমালোচনা হবে। ওকে, তেমনি এই তত্ত্বেরও কিছু প্লাস পজিটিভ সাইড আছে, কিছু নয় নেগেটিভ সাইড আছে। তত্ত্বের মধ্যে কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে, যেটা যারা এই ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেছে তাদেরকে বলবো, সেই বিষয়গুলোকে, সেই পয়েন্টসগুলোকে বলবো মেরিটস, আর যেগুলো এই তত্ত্বের খারাপ খারাপ জায়গা সেগুলোকে বলবো ডিমেরিটস। কিছু কিছু লোক এর পিছনে লেগেছিল, দিয়ে এর খুঁজে খুঁজে দুর্বল জায়গাগুলোকে বার করেছে, সেগুলোকে বলবো ডিমেরিটস। আর কিছু কিছু লোক এর দ্বারা অনুপ্রাণিত হয়ে একে ভগবান বলে ভেবেছিল এবং সেই পয়েন্টগুলোকে হাইলাইট করেছিল, যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলোকে বলবো মেরিটস। ওকে, এইগুলো তত্ত্ব। ডব্লিউ ডেভিসের তত্ত্বে কি কি পাবো? নাম্বার 1 অ্যাজাম্পশন। প্রথমে একটা ইন্ট্রোডাকশন তো হবেই, কোন বইয়ে বেরিয়েছিল, কত সালে বেরিয়েছিল, এটসেট্রা। আমি এই পয়েন্টকে আলোচনা করব। ক্লিয়ার? প্রথমটা হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি থাকবে? ডব্লিউ ডেভিস কোন তত্ত্বের নাম কি? ফার্স্ট খুব ছোট করে লিখবো, ইন্ট্রোডাকশন নট মোর দ্যান 3 লাইনস, 3 সেন্টেন্সেস। 3টে লাইনের থেকে বেশি হলে, কারণ ইন্ট্রোডাকশনে কোনো মজুরি নাই। এটা জেনে রাখো, আমাদের ছেলেপিলের এই আমাদের মফস্বলের ছেলেপিলের একটা ভাবনা আছে, যখন কোনো কিছু লিখতে লাগবে না, তখন এত বেশি লিখে দেয় ইন্ট্রোডাকশনে, যার জন্য কি হয়, টাইম ওয়েস্ট হয়, ওয়েস্টেজ অফ টাইম। ওকে, পেনের কালি নষ্ট, টাইম নষ্ট। ওকে, তার থেকে ভালো ইন্ট্রোডাকশনটা খুব ছোট লিখবো। ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি মেটেরিয়াল থাকবে এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, ভাষা তোমার। ওকে, দিদির মনে কথা বলি, এটা ধর্ম যার যার, ঠিক আছে, উৎসব সবার। ওকে, তেমনি কনসেপ্ট যার যার। ওকে, ভাষা তোমার। ক্লিয়ার? মাথা যেন থাকে। তো তুমি তোমার ভাষাতে লিখবে, কিন্তু মশলা দেখো, বিরিয়ানি বানাতে গেলে সবাইকে তো আর ওই ইয়ের মতো, দাদা বৌদির মতো বানাতে হবে এমন কোনো কথা নাই। টেস্ট তো আলাদা আসতেই পারে, কিন্তু ভাই বিরিয়ানিতে কেউ তো আর কচু দেয় না, তো ওর ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু বজায় রাখতে হবে। ঠিক তেমনি নোট অ্যাজ এ বিরিয়ানি, তো নোটের মধ্যে কন্টেন্টস মানে যা যা থাকে না, ইনগ্রেডিয়েন্টস, সেগুলোর তুমি এক্সপেরিমেন্ট করতে পারো না, কিন্তু ভাষার পরিবর্তন তুমি করতেই পারো। ওকে, তুমি একটু চিকেন বেশি দিতে পারো, তুমি আলু ছোট দিতে পারো বা বড় দিতে পারো, তাই না? একটু মিষ্টি মিষ্টি খেতে পারো, একটু লবণ লবণ খেতে পারো, কিন্তু বিরিয়ানিতে ভাই গোলাপ জল, কেওড়া জল লাগবেই। এখানে তুমি এডিট করে তুমি ডাবের জল দিতে পারো না, অন্য কিছু দিতে পারো না। ওকে, তাহলে কি কি থাকবে? প্রথমে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে যা থাকবে, কবে তত্ত্বটা বেরিয়েছিল, কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এটা লিখবো। অনেকে লিখবে না, আমার নোটের মধ্যে থাকতে পারে, না থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু তোমরা লিখবে। তাহলে বলবে চার্লস ডারউইনের অরিজিন অফ দ্য স্পিসিস তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে ডব্লিউ.এম. ডেভিস 1889 সালে তার ভূমিরূপ বিবর্তনের তত্ত্বটি উপস্থাপন করেন, যাকে বলা হয় সাইকেল অফ ইভোলিউশন। ক্লিয়ার? ওকে, এটা বড় সেন্টেন্স হয়ে গেল, বাস 3টে সেন্টেন্স দিতে হবে বা 3টে লাইন হলেই বাস। এবার চলে যাব অ্যাসাম্পশন। 5টা অ্যাসাম্পশন আছে, 5টা অ্যাসাম্পশন দিতে হবে, 6টাও থাকে কোনো বই। সে অ্যাসাম্পশন গুলো বলি। নাম্বার 1 অ্যাসাম্পশন, ভালো করে শুনবেন। ভূমিরূপের বিবর্তন স্টেজের মাধ্যমে হয়। ভূমিরূপের বিবর্তন স্টেজের মাধ্যমে হয়। ওকে, প্রথম, ঠিক আছে, ইভলিউশন অফ দ্য ল্যান্ডফর্ম টেকস প্লেস ইন এ স্টেজ। ওকে, ইন এ স্টেজ অথবা ইন এ, কি বলবো আর একটা কিছু, in the pattern of, in the phase of in the phase of evolution বা in a stage. ওকে, তো ভূমিরূপের বিবর্তন স্টেজের মাধ্যমে হয়। যদি আমরা উদাহরণ দিতে বলবো ইউ অফ ন্যাচারাল বলি। ওকে, নাম্বার 2 ভূমিরূপের বিবর্তন টাইম ডিপেন্ডেন্ট। নাম্বার 2 ভালো করে শুনবে, ভূমিরূপের বিবর্তন ইভলিউশন অফ দ্য ল্যান্ডফর্ম ইজ দ্য কনসেপ্ট ইজ টাইম ডিপেন্ডেন্ট।
The evolution of the landform is time dependent. ভূমিরূপের বিবর্তন সময় সাপেক্ষ। ওকে, সময় উপর নির্ভরশীল। ওকে, এই বিষয়টাকে মাথায় রাখবে, টাইম ডিপেন্ডেন্ট। ওকে, টাইমটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা কোথা থেকে বলছি, যখন আমরা গ্রাফ আঁকবো না, সেই গ্রাফটাই দেখবো যে এক্স অ্যাক্সিসে টাইম লেখা আছে। যেহেতু ভূমিরূপের বিবর্তন টাইম ডিপেন্ডেন্ট, আরে ভাই ইভলিউশন তো হতে গেলে সময় লাগবেই, তাই না? আমরা ইয়াংকে বুড়ো থেকে ইয়াংকে পার্থক্য কোথায় করি? বুড়ো থেকে ইয়াং যে যুবক বা শিশু, তার বয়স কম। তার মানে কি সময় দিয়ে ব্যাখ্যা করছি, এই যে ডিসক্রিমিনেশনটা করছি, বুড়ো, তারপরে মাঝ বয়সী, তারপরে ইয়াং। ওকে, আবার নবজাতক, আরো ভাগ করতে পারি আমরা। ওকে, তো এই যে ভাগটা, বেশি ভাগটা বেসড অন এজ, তার মানে টাইম। ভূমিরূপের বিবর্তন টাইম ডিপেন্ডেন্ট। একে নিয়ে সমালোচনা করেছিল বুঝলি, নেগেটিভ দিক আছে না, সব তত্ত্বেরই নেগেটিভ দিক আছে। আমি একটু এখনই বলে দিচ্ছি। ডব্লিউ ডেভিসের কে খিল্লি বানিয়েছিল, মানে একে নিয়ে মশলা বানিয়েছিল যে লোকটি, সেই লোকটি হলো ওয়ালথার পেঙ্ক, জার্মান একজন জিওগ্রাফার, জার্মান জিওমর্ফোলজিস্ট। তিনি এর তত্ত্ব, এই ডেভিসের তত্ত্বটাকে নিয়ে সমালোচনা করে 12টা বাজিয়ে একদম পিএমপিসি করে না, আমাদের তো মানুষের বাজিয়ে না, পিএমপিসি করে, পরনিন্দা এবং পরচর্চা। ওকে, তো জিওমর্ফোলজিস্টদের মধ্যে এই অভ্যাস নাই বললে ভুল হবে। আমাদের যেমন কোনো কেউ ভালো কাজ করলে, দেখা গেল নতুন হেয়ার স্টাইল করেছে, তাকে ধরে একদম তার মাথায় পিন্ডি চটকে দিয়ে তাকে নেড়া করে দিস তোরা। ওকে, মানে তাকে তোরা একদম 12টা বাজিয়ে দিস যে এই হাঁটা 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 বিপ বিপ বিপ, এসব আসবে না। ওকে, ঠিক তেমনি জিওমর্ফোলজিস্টরাও আমাদের থেকে স্বভাব ভালো এরকম নয়। ডব্লিউ ডেভিস তত্ত্ব দিলেন সাইকেল অফ ডিউরেশন, বাবা ব্যস্ত ছিল তত্ত্ব, কি দরকার ছিল, পেন ওকে নিয়ে খিল্লি বানালো। খিল্লি বানানো বুঝিস তো, পিএমপিসি। ওকে, দিয়ে বললো যে ভাই তত্ত্বটা টাইম ডিপেন্ডেন্ট বলছে, এসব হয় না, টাইম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, উল্টো বলে দিল। বেঞ্চি তো তখন নিজের একটা থিওরি দিয়েছিল। হ্যাঁ, নিজের একটা তত্ত্ব দিল, চাপে মাথা সেমই ছিল, যেমন স্টেজেস, স্ট্রাকচার আর প্রসেস। ওকে, তাহলে 2 নম্বর অ্যাসাম্পশন কি? ওকে, এইবার 3 নম্বর বলছে ভূমিরূপের বিবর্তন ততক্ষণ শুরু হয় না যতক্ষণ না উত্থান প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মানে ভূমিরূপের উত্থান সব হবে, তারপরে বৃষ্টি শুরু হবে, তারপরে ক্ষয়কার্য শুরু হবে, তার আগে পৃথিবী থমকে থাকবে। ওকে, নচিকেতা এই নিয়ে একটা গানও বানিয়েছিল, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। ওকে, ঠিক তেমনি মানে বলছে ভূমিরূপ যখন উঠবে তখন কোনো ক্ষয়কাজ হবে না, আর যখন ক্ষয়কাজ হবে তখন উত্থান প্রক্রিয়া সব কমপ্লিট হয়ে যাবে। তার মানে এটাকে ইংলিশে বলা হয় ইরোশন ডাজন্ট স্টার্ট আনটিল দ্য আপলিফমেন্ট ইজ কমপ্লিটেড, মানে ক্ষয়কার্য শুরুই হবে না যতক্ষণ না উত্থান হবে। 4 নম্বর বলছে দেয়ার ইজ আ র‍্যাপিড রেট অফ আপলিফমেন্ট। বলছে উত্থানটা কেমন হবে, উত্থানের স্টাইল নিয়ে বলছে। হ্যাঁ, একটা নিয়ে একবার একজন জিনিসটা নিয়ে কথা বলেছেন। বলছে উত্থান ধীরে ধীরে মিরিন্দা খেয়ে জোর কে ধাক্কা ধীরে সে লাগে, ऐसा नहीं होगा। কেমন হবে? বলছে উত্থান হবে হরবড় হরবড় হবে। এটা কি রকম উত্থান? বলছে দেয়ার ইজ আ র‍্যাপিড রেট অফ আপলিফমেন্ট, দেয়ার ইজ আ শর্ট পিরিয়ড র‍্যাপিড রেট অফ আপলিফমেন্ট। ইংলিশে যদি বলি, তৌফিকের জন্য দেখাচ্ছি, তৌফিকের দিকে বলছি, দেয়ার ইজ এ শর্ট পিরিয়ড। ভাই উত্থান লং টাইম ধরে ধীরে ধীরে চলবে এমন নয়, বরঞ্চ শর্ট পিরিয়ড হবে। শর্ট পিরিয়ড মানে অল্প সময়ের জন্য হবে, এন্ড র‍্যাপিড হবে। আরে শর্ট পিরিয়ড জন্য উত্থান যদি হতে হয় তাহলে র‍্যাপিড ছাড়া কিছু করার নাই, ঠিক আছে? দেয়ার ইজ এ শর্ট পিরিয়ড র‍্যাপিড রেট অফ আপলিফমেন্ট। বাংলায় মানে বলছে উত্থান হবে ধীরে, উত্থান ধীরে হবে না, উত্থান হবে দ্রুত এবং অল্প সময়ের জন্য থাকবে। উত্থান দ্রুত হবে এবং অল্প সময় উত্থান প্রক্রিয়া থাকবে, বেশি সময় ধরে উত্থান প্রক্রিয়া থাকবে না। এটা তার অ্যাসাম্পশনের মধ্যে। নেক্সট বলছে নদী ক্ষয় হবে, নদী ক্ষয়ের ব্যাপার, উত্থান হয়ে গেল, ঠিক আছে? এবার বলছে নদী কেমন করে ক্ষয় হবে, নদী ক্ষয়ের স্টাইল নিয়ে কিছু কথা বলা যাক। যখন যেটা মাথায় আসছে তখন একটা বলে দিচ্ছে। হ্যাঁ, অ্যাসাম্পশন বলছে তাহলে প্রথম কি ছিল মনে আছে? ভূমিরূপের বিবর্তন স্টেজে হবে, স্টেজে। ওই ইয়াথ ম্যাচিওর এন্ড ওল্ড ইংলিশে বলে, বাংলায় বললে যৌবন, পরিণত, বার্ধক্য, ঠিক আছে? আরো পাতি ভাষায় বললে বলবে ছোঁড়া, মাঝ বয়সী, বুড়া। ওকে, তো এইভাবে হবে ভূমিরূপের বিবর্তন। তারপর বলছে ভূমিরূপের বিবর্তন টাইম ডিপেন্ডেন্ট, ঠিক আছে? গ্রাফ থেকে বলছে। তারপরে কি বললেন? ভূমিরূপের আপলিফমেন্ট যতক্ষণ না সম্পূর্ণ হবে ততক্ষণ ক্ষয়কার্য শুরু হবে না। তারপরে কি বললেন? বলে উত্থান কেমন করে হবে, উত্থানের স্টাইল। উত্থান বলছে একদম হুড়মুড় করে হবে, অল্প সময়ের জন্য দ্রুত হবে, একদম চট করে, একদম রকচটা।
ওকে, তো শর্ট পিরিয়ড হবে এবং র্যাপিড হবে। বেশ, আর কি বলছেন 5 নম্বরে? বলছে নদী ক্ষয়। এবার ক্ষয় নিয়ে কথা বলছেন, বলছে ক্ষয় ততক্ষণ পর্যন্ত হবে, ক্ষয়ের একটা লিমিট আছে। ক্ষয় একদম অপুরন্ত আনলিমিটেড প্যাকেজ, আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের মতন হবে না। তাহলে কেমন হবে? বলছে নদীর ক্ষয় ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না নদী তলদেশটা সি লেভেলের কাছাকাছি পৌঁছায়। যেই সি লেভেলের কাছাকাছি পড়ে গেলে আর ক্ষয় হবে না। ওই যে নদীর একটা ক্ষয়ের শেষ সীমা আছে, ওটাকে বলা হয় বেস লেভেল অফ ইরোশন। ভালো করে শুনবেন, বেস লেভেল অফ ইরোশন। ওকে, মানে ক্ষয় করার শেষ সীমা। বাংলায় যদি বলি তাহলে বলবো ক্ষয়ের শেষ সীমা। বলছে নদী সবসময় ক্ষয় করতে গিয়ে, আচ্ছা মানুষও তো যদি ভাবে যে 300 বছর ধরে 400 বছর ধরে রাজত্ব করবো, হবে? কেউ পারবে? তাহলে তারও একটা লিমিট আছে। তাহলে লাইফ এক্সপেক্টেন্সি আছে মোটামুটি আমাদের দেশে মোটামুটি 68। ওকে, জার্মানি যদি, জাপান যদি হয় তাহলে 88, সুইডেন হলে 90। তো 68 থেকে স্যার 72 একবার হয়েছিল, খুব মানে ভালো খাবার খেয়েছিল হয়তো, আবার কমে গেছে, আবার কমে গেছে, আবার 65 64 হয়ে গেছে একদম। তো যাই হোক, এই যে ব্যাপারটা, মানুষ যদি ভাবে 300 বছর পর্যন্ত রাজত্ব করবো, হ্যাঁ, তৌফিক যদি ভাবে যে লালবাগটাকে কাঁপাবো আমি 200 বছর ধরে, সম্ভব না। মানুষের একটা লিমিট আছে সব কিছু ক্ষয় ক্ষমতা, মানে ক্ষমতা। তেমনি নদী কতক্ষণ পর্যন্ত ক্ষয় করতে পারে, এই নদী ক্ষয় করার একটা লিমিট আছে। সেই লিমিটটাকে বলা হয় বেস লেভেল অফ ইরোশন বা ক্ষয়ের শেষ সীমা। এবার ব্যাপারটা হলো, এই যে দাগটা দিলাম এটা কোথায়? তো বলছে এটা সি লেভেল। এই নদী সি লেভেল পর্যন্ত ক্ষয় করে, মানে নদীর ক্ষয় করার শেষ সীমা এইটুকুনি। ঠিক আছে, তাহলে নদী বেস লেভেল অফ ইরোশনের নিচে যাবে না, ক্ষয় করবে না। ক্লিয়ার? তো আর একটা আছে লাস্ট বাট নট লিস্ট, কি বলছে? নদী ততক্ষণ পর্যন্ত নিম্নক্ষয় করবে যতক্ষণ, আবার ওটা হলো, আচ্ছা বলবো এটা বলবো যে হ্যাঁ, নদী ক্ষয় করতে করতে বেস লেভেল অফ ইরোশন আছে, না কি বলা হয় জানো? এটাকে বলা হয় বেস লেভেল অফ ইরোশন গেল। আর একটা হচ্ছে পর্যায়িত ঢাল। হ্যাঁ, পর্যায়িত ঢাল। ঠিক আছে, পর্যায়িত ঢাল বলে একটা বিষয় আছে। বলছে যখন নদী ক্ষয় করতে করতে একটা জায়গায় যাবে, যখন নদীর ঢালটা হয়ে যাবে পর্যায়িত, পর্যায়িত ঢালে যখন পৌঁছে যাবে তখন আর নদী ক্ষয় করবে না। ওকে, পর্যায়িত ঢাল মানে কি? পর্যায়িত ঢাল মানে হলো এরকম, যেমন করে আমরা একটা ড্রিম ফিট করলাম, ড্রিম, একটা স্বপ্ন ফিট করলাম যে আমাদের ইচ্ছে আছে যে WBCS অফিসার হওয়ার। তো আমরা, আমাদের লক্ষ্য কি থাকবে? WBCS অফিসার হওয়া। ওকে, তো ফিগার টার্গেট হলো WBCS গ্রুপ এ সার্ভিস করা। তো WBCS গ্রুপ এ করে গেল, তারপরে আর পড়াশোনা করবে ও? তারপরে বলবে ভাই আমার তো স্বপ্ন অ্যাচিভ করে ফেলেছি। ও বইগুলোকে লৌরূপে তুলে দেবে এই বাংকারে দিয়ে, তারপর থেকে ও বিয়ে করে, বিয়ে শাদী করে সবাইকে ওই পার্টনারশিপ, ওই পার্টনারশিপ, হ্যাঁ ওই পারে যাবে না, না ওইটা হবে না। তারপর দিন থেকে পড়াশোনা করবে না। ভাই অনেক পড়াশোনা করলাম। তেমনি নদীরও একটা স্বপ্ন আছে, তৌফিকের। কি রকম স্বপ্ন? বলছে নদী ক্ষয় করবে কতদূর পর্যন্ত? বলছে ততদূর পর্যন্ত যতক্ষণ না নদী পর্যায়িত অবস্থায় পৌঁছায়। ঠিক আছে, তো নদী ওই যেটা বললাম না আগে, ওইটাই অ্যাকচুয়ালি এটা, যে নদী নিম্নক্ষয় করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নদী পর্যায়িত অবস্থায় পৌঁছাবে। পর্যায়িত অবস্থা কি? নদীর ড্রিম, নদীর একটা স্বপ্ন থাকে আমাদের মধ্যে, যেই পর্যায়িত অবস্থায় পৌঁছে গেল নদীর ড্রিম কমপ্লিট, স্বপ্ন পূরণ হয়ে গেল। এখন পর্যায়িত ঢাল কি? পর্যায়িত ঢাল হলো এমন এক প্রকার ঢাল যেটা সি লেভেল থেকে একটু ঊর্ধ্বে, সি লেভেল থেকে একটু ঊর্ধ্বে। কেমন? যেখানে ক্ষয় পরিবহন, এটা হলো পরিবহন, এটা হলো ক্ষয়, এটা হলো সঞ্চয়। এই নদীর ঊর্ধ্বে প্রবাহে কি হয়? নদীর উচ্চ প্রবাহে কি হয়? এদিকে দেখা, নদীর উচ্চ প্রবাহে কি হয়? ক্ষয় হয়। নিম্ন প্রবাহে সঞ্চয় হয়, আর মধ্য প্রবাহে পরিবহন হয়। তো নদী বলছে এইসব করতে আমার ভালো লাগে না। এই সকালবেলায় ভোরবেলায় উঠে টিউশন যাওয়ার জন্য লেপের ভিতর থেকে বেরোনো, যা কষ্ট না, ক্ষয় করতে এত কষ্ট লাগে, এত বিরক্ত লাগে, আমার ইচ্ছাই না। টাকাও দেয় না কেউ, আর এই সঞ্চয় করতে ভালো লাগে। তাহলে কি করবো? বলছে আমার স্বপ্ন হলো এমন একটা বিছানা বানাবো, সকালবেলাতে উঠে যাব, খাবার চলে আসবে, রিল দেখবো, খাবার চলে আসবে, ঘুমিয়ে পড়বো, আবার রিল দেখবো, খাবার চলে আসবে, এরকম একটা স্বপ্ন। তাই তো না সবাই চলে বাড়িতে মা বাবা ডেকে বকে। ওকে, ঠিক নদীও একটা বিছানা বানানোর ইচ্ছা, যে বিছানাতে কোনো ক্ষয় করতে হবে না, বেড বলা হয়, রিভার বেড বলা হয়। বিছানায় বলছি আমি, যেখানে কোনো খাটনি নাই, কোনো সঞ্চয় নেই,
মানে কোনো হারানোর কোনো দুঃখ নাই, পাওয়ার কোনো স্বপ্ন নাই, এইরকম ঢালকে, স্মুথ ঢালকে, এইরকম স্মুথ ঢাল, বেস লেভেল অফ ইমোশন বা সি লেভেলের ঠিক একটু উপরে এইরকম ঢালকে বলা হয় পর্যায়িত ঢাল। ইংলিশে বলা হয় প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম। ভালো করে শোনো, 2 নম্বরের প্রশ্ন আছে, PROFILE, প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ব্যালেন্স। দাঁড়িপাল্লা যখন দুই দিকে সমান মশা থাকে না, তখন যেমন হয়, দ্যাট ইজ ইকুইলিব্রিয়াম স্টেট, দশা, ভারসাম্য দশা। তো নদী যদি এমন একটা প্রোফাইল বানায়, যে প্রোফাইলে পরিলেখ, যে পরিলেখে, এই প্রোফাইল, এটা বলা হয় প্রোফাইল, নদী পরিলেখ, যেখানে কোনো ক্ষয় হবে না, কোনো সঞ্চয় হবে না। কিন্তু তো হয় না, তো কেমন থাকে, এই জায়গাটা উঁচু থাকে, এই জায়গাটা উঁচু। নদী বলছে, ভূমিরূপবিদ্যায় বলা হচ্ছে যে জানো তো এখানে ক্ষয় কেন করছে, কারণ নদী স্বপ্ন পূরণ করার ইচ্ছা, নদীর টার্গেট অ্যাচিভ করার ইচ্ছা। কি টার্গেট? বলছে ও বেটা এই জায়গায় নামাচ্ছে আর এই জায়গায় ভরাট করছে, এই ভরাট নামাতে ও এই জায়গায় আসা প্ল্যান কি, এই জায়গায় ছিল ক্যা থা ক্যা হুয়া, যদি বলি তাহলে আগে এরকম ছিল, এই জায়গাগুলোতে মাল মশলাকে ক্ষয় করেছে আর এই জায়গায় ভরাট করেছে, দিয়ে এই জায়গাটায় তুলেছে, ভরাট করে তুলেছে আর এখানে ক্ষয় করে নামিয়েছে, দেন তৈরি করেছে এই রকম একটা স্মুথ প্রোফাইল। আর ওই স্মুথ প্রোফাইলটাকে বলা হয় প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? আর নদী যদি এই দশায় যায়, এই নদী যদি এই স্বপ্ন পূরণ করে, তখন সেই নদীটাকে আমরা একটা সার্টিফিকেট দিই, বুঝলি, একটা সার্টিফিকেট দিই, নদীর হাতে ধরে দিই, গুরু তুমি একটা স্বপ্ন অ্যাচিভ করেছো, then you achieved the target। নাম কি হবে? ডিগনিটি। একটা তো ডিগনিটি দিতে হবে, নদীকে একটা ডিগনিটি দেয়, মর্যাদা দেয়, সার্টিফিকেট। সেই নদীকে বলা হয় গ্রেডেড স্ট্রিম। এটা জানা হয়। তাহলে গ্রেডেড স্ট্রিম কি? এইখান থেকে এই অ্যাজাম্পশনের 6 নম্বর, এই 6 নম্বর অ্যাজাম্পশনটা একটা জিওমরফোলজির ধারণার উপর দাঁড়িয়ে আছে। সেই ধারণাটা হলো গ্রেডেড স্ট্রিম বা গ্রেডেড প্রোফাইল। প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম অথবা গ্রেডেড স্ট্রিম। ওকে, তাহলে হোয়াট ইজ প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম? প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম হলো নদীর এমন একটি দৈর্ঘ্য বরাবর পরিলেখ। এটা দু রকম পরিলেখ আছে। একটা হলো নদী আছে তো এখানে ছেদ করি, বি আকৃতির উপত্যকা দেখি, এটা হলো প্রস্থ বরাবর পরিলেখ। আর নদী যেখানে জন্ম, উৎস আর মোহনা, এই বরাবর বিভিন্ন উচ্চতাগুলোকে নিয়ে যদি গ্রাফে প্লট করি, তাহলে যে পরিলেখ মানে প্রোফাইল হয়, তাকে বলা হয় লংগিটিউডিনাল প্রোফাইল বা দৈর্ঘ্য বরাবর পরিলেখ। বল কি বলছিস? এমনি হবে। ওকে, তো একদম গঙ্গা নদীর গোমুখ থেকে যদি আমরা একদম পর্যন্ত যদি বিভিন্ন নদীর গভীরে, নদীর একদম উপত্যকাতে উচ্চতাগুলোকে নিয়ে পরিলেখ বানাই, তখন তাকে বলা হয় লংগিটিউডিনাল প্রোফাইল অফ রিভার। বাংলায় বলবো নদীর দৈর্ঘ্য বরাবর পরিলেখ। দু রকম পরিলেখ আছে, দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর মানে এই বরাবর, প্রস্থ বরাবর মানে এই বরাবর বা আড়াআড়ি বলা হয়। প্রস্থ বরাবর বা আড়াআড়ি সেম, দৈর্ঘ্য বরাবর না এই। ক্লিয়ার? ওকে, তো নদীর যে দৈর্ঘ্য বরাবর পরিলেখ আছে, সেই পরিলেখের কোথায় কি হয়? যে জায়গাটা উঁচু সেখানে ক্ষয় হয়, যেখানে নিচু সেখানে সঞ্চয় হয়, যেখানে ক্ষয় হয় সেখানে নিচু হয়, আর যেখানে সঞ্চয় হয় সেখানে উপরে হয়, ভরা হয়। আর মাঝে হয় পরিবহন। এই জায়গাতে কোনো ক্ষয় হয় না, কোনো সঞ্চয় হয় না, শুধুমাত্র পরিবহন করে, তবে সঞ্চয় হালকা হতে পারে। তো এইটা একটা দৃষ্টিভঙ্গি, এটা নদীকে ব্যাখ্যা করার একটা স্টাইল। ক্লিয়ার? এটা নদীকে ব্যাখ্যা করার একটা নতুন ওয়ে। তো এই রকম ভাবে বিজ্ঞানীরা বলছেন নদীর এরকম প্রোফাইল থাকে, যেখানে ক্ষয় হয় সঞ্চয় হয়। যেখানে ক্ষয় হয়, নদী চেষ্টা করে যে একে নিয়ে যাওয়ার, এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার যেখানে নাকি নদীর স্বপ্ন। কোন জায়গায় কেমন নিয়ে যাবে? যেখানে ক্ষয়ও হবে না, সঞ্চয় হবে না। তার মানে দাঁড়ালো নদীর স্বপ্ন, ক্ষয় করে নদী আনন্দ পায় না, সঞ্চয় করে নদী আনন্দ পায় না। তাহলে কি করতে যায় নদী কি করতে যায়? নদী যেটা স্বপ্ন সেটাই। নদী এমন একটা প্রোফাইল বানাতে চায় যে প্রোফাইলে কোনো ক্ষয় এবং কোনো সঞ্চয় হয় না। বাস্তব, ইজ ইট রিয়াল? ইজ ইট রিয়াল? অ্যানসার দে, ইয়েস অর নো। ইজ ইট রিয়াল? ইজ ইট রিয়ালিস্টিক? এটা কি বাস্তব? সিনেমার মতো ডিসক্লেমার দিতে হবে না, এটা সিরিয়াল দেয় না, বাস্তব ঘটনার সঙ্গে কোনো মিল নয়, এটা দেয় না, তাই বেসিক্যালি যেটা বলছি, এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নাই, এটা নন রিয়ালিস্টিক, এটা একটা অনুমান, এটা একটা ভাব, এটা একটা চক্র।
ক্লিয়ার? কিন্তু এটা জিওমরফোলজি কনসেপ্ট, ক্লিয়ার? এটা ওই ফেক, এটা একটা অনুমান, এটা একটা ড্রিম, এটা একটা ভাবনা, ওকে? এটা একটা আইডিওলজি। তার মানে নদীর এই রকম পরিলেখ বাস্তবে দেখা যায় না। ভূমিরূপবিদরা বলে যে নদী ভাই ক্ষয় করে গেল না, তো ঠিক মানুষের মতোই। মানুষ তৌফিককে বললাম না, ডব্লিউবিসিএস অফিসার হওয়ার পরের দিন ও ভাবছে চুপ করে যাবে, তারপরে প্রমোশন নিয়ে ও এসডিও হবে, তারপরে ও প্রমোশন নিয়ে এডিএম হওয়ার চেষ্টা করবে, তারপরে বলবে আইপি আইএএস হবো। রিয়ালি তাই, মানুষের স্বপ্ন কখনো পূরণ হয় না। তোরা ভাবলি যে মোটামুটি মাস দিলে এখন 1 লাখ টাকা হলে বিন্দাস জিঙ্গালো লাগায়, তারপরে দিন তোরা 2 লাখ টাকা ইনকামের জন্য ভাববি। তাহলে টার্গেট বলে কিছু আছে মানুষের? কোনো মানুষের কোনো টার্গেট নাই, সবকিছুতে টার্গেট বলে কিছু জিনিস। আর একটা জিনিস বলছি না, ওই সাইডটা বলছি না, ক্লিয়ার? তো ঠিক তেমনি নদীর ওই রকম টার্গেট অ্যাচিভমেন্ট করার একটা টার্গেট অ্যাচিভমেন্ট করার একটা স্বপ্ন থাকে, ক্লিয়ার? আর ওই প্রোফাইলকে বলা হয়, যে প্রোফাইল কাল্পনিক প্রোফাইল, ভালো করে শুনো, যে প্রোফাইল কাল্পনিক, যার বাস্তবের সঙ্গে কোনো মিল নাই, সেই রকম প্রোফাইলকে বলা হয় প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? বোঝা গেল? ভারসাম্যের পরিলেখ। আর যে নদী এই স্বপ্নকে অ্যাচিভ করে, আদতে কেউ করে না, কিন্তু ভূমিরূপবিদদের কথায় যদি কোনো নদী এই স্বপ্ন অ্যাচিভ করে, সেই নদীকে আমরা একটা সার্টিফিকেট দেই, একটা সিল মেরে দেই, ওই ভাই তুমি গ্রেডেড স্ট্রিম। সেই নদীকে আমরা বলি পর্যায়িত, বাংলায় বলা হয় পর্যায়িত নদী। নাম শুনেছো? পর্যায়িত নদী, ইংলিশে বলা হয় গ্রেডেড। ওকে, ওই গ্রেড পাও না, গ্রেড, এ গ্রেড, বি গ্রেড, তো গ্রেডেড মানে সে স্বীকৃতি পেয়েছে, এ গ্রেড পেয়েছে, তো সেই নদীকে গ্রেডেড স্ট্রিম বলা হয়। এখানে দুটো কনসেপ্ট প্যারালাল, একটা হলো প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম, স্বপ্ন, আর একটা হলো গ্রেডেড স্ট্রিম, স্বপ্ন পূরণ করা নদী। একটা হলো স্বপ্ন, সেই স্বপ্নের নাম কি? প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম। আর একটা হলো স্বপ্ন পূরণ করা নদী, সেই নদী যে স্বপ্ন পূরণ করেছে তাকে বলবো গ্রেডেড স্ট্রিম। ক্লিয়ার? এইবার এইটা জিওমরফোলজির কনসেপ্ট। জিকে গিলবার্ট বলে একটা লোক ছিল, নাম শুনেছো কখনো? জিকে গিলবার্ট। তো জিকে গিলবার্ট এই স্বপ্নের কথা বলেন। জিকে গিলবার্ট থেকে ডেভিস ধার নিয়েছিলেন, বাড়ি তৈরি করতে ধার করতে হয় না, আমরা ডেভিসের তত্ত্বটা কি বলছি, একটা ফ্ল্যাট যেখানে অনেকগুলো কলাম ছিল, তো লোন তো নিতেই হবে, ওকে? তো এই কলামে এর কাছ থেকে লোন নিয়েছিল, জারুইনের কাছ থেকে লোন নিয়েছিল, ওকে? দিয়ে হয়ে গেল। তো কনসেপ্টটা কি জানো? কি জানো বললি? হ্যাঁ, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ। ঠিক তেমনি জিকে গিলবার্টের কাছ থেকে এই ধারণাটা ধার নিয়ে তিনি অ্যাজাম্পশন বানিয়েছিলেন। 5 নম্বরের অ্যাজাম্পশনটা, সরি 6 নম্বরের অ্যাজাম্পশনটা জিকে গিলবার্টের এই প্রোফাইল অফ ইকুইলিব্রিয়াম থেকে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি একে বেশি সময় দিলাম, এই জন্য আমি বেশি পড়ালাম এই জিনিসটা নিয়ে। হ্যাঁ, যে নদী ততক্ষণ পর্যন্ত নিম্নক্ষয় করবে যতক্ষণ না পর্যায়িত অবস্থায় পৌঁছাবে। ক্লিয়ার? 6টা অ্যাজাম্পশন খুব গুরুত্বপূর্ণ, 6টা অ্যাজাম্পশন থেকে প্রশ্ন আসে। ক্লিয়ার? অ্যাজাম্পশন ক্লিয়ার হওয়ার পরে আমাদের দ্বিতীয় যেটা যেতে হবে সেটা হলো গ্রাফ। ওকে, তত্ত্বের মেইন জায়গাটা গ্রাফ। কেমন গ্রাফ হবে সেই গ্রাফটা চলো আমরা আঁকি। এই গ্রাফ আঁকতে গিয়ে অনেকে কিন্তু ভুলভাল করে। এই গ্রাফটা, যে কোনো গ্রাফ মানে দুটো অ্যাক্সিস থাকবে, যে কোনো গ্রাফ মানে দুটো অ্যাক্সিস থাকবে, একটা অ্যাক্সিসকে বলবো এক্স অ্যাক্সিস, আর একটা বলবো ওয়াই অ্যাক্সিস। তা না হলে গ্রাফ হবে না, তা না হলে ফিগার হবে। ফিগার আর গ্রাফের মধ্যে হিউজ পার্থক্য, মাথায় যেন লাগে। তুমি একটা স্কেচ বানিয়ে দিলে, অনেক সময় আমরা বানাই না, মাথায় মুন্ডু বানিয়ে দুটো হাত দিয়ে পা বানিয়ে দিলাম, দ্যাট ইজ স্কেচ। ফিগার, ক্লিয়ার? কম্পিউটার বানিয়েছো, ছোটবেলায় যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে, ডেস্কটপ কম্পিউটার বানিয়েছো, মনিটর, কিবোর্ড, হ্যান্ডারব্যাড বানিয়েছো, দ্যাট ইজ স্কেচ অথবা ফিগার। বাট তোমরা অঙ্কতে যেগুলো করেছো এক্স ওয়াই গ্রাফ, দ্যাট ইজ গ্রাফ, নট ফিগার। ফিগার কি? ফিগারে কোনো রকম স্কেল থাকে না, বাট গ্রাফে স্কেল থাকে, এখানে মেজারমেন্ট থাকে, এখানে ম্যাথ থাকে। ওকে, তো ডেভিসেটটা নট ফিগার, ইট ইজ গ্রাফ। তাই খুব গুরুত্বপূর্ণ ভাবে আঁকতে হবে। একটু এদিক ওদিক করে দিলে না, এর তাৎপর্যটা বিকৃত হবে। ঠিক আছে? লোকে এক্সামিনার খিচলে যাবে, আর খিচলে গেলে যাবে এমনি ঝগড়া করে আসবে। তো আমরা গ্রাফটা আঁকছি।
এইদিকে রাখলাম টাইম, এইখানে রাখলাম উচ্চতা, এইটাকে বলবো এ, তিনটে ভাগে ভাগ করলাম, এটাকে বলবো ইউসি, ইউসি মানে ইউসি ব্রাউজার নয়, হ্যাঁ, এইটাকে বলবো এলসি, এইটাকে বলবো বেস লেভেল অফ ইরোশন, এই যে এক্স অ্যাক্সিস এই জায়গাটাকে বলবো বেস লেভেল অফ ইরোশন, ক্ষয়ের সীমা কি জিনিস, এটাকে বলবো সি লেভেল, মানে সমুদ্রের জলের যে লেভেল, সমুদ্রের জলের যে স্তর তাকে বলা হয় সি লেভেল। ওকে, এরকম ছবি আঁকা হয়। ছবি গ্রাফটার মধ্যে গুরুত্বপূর্ণ ছেলেপেলে কি করে, গ্রাফ আঁকতে গিয়ে এই মাথাটাকে এইদিকে মিলিয়ে দেয়, এইটা এরকম থাকে। ওকে, গ্রাফের কোন কোন জায়গাগুলো ভাইটাল বলে দিচ্ছি, এই জায়গাটাতে কিন্তু এরকম দাগ থাকে, এখানে ক্ষয়কাজ শুরু হয়নি, এই জায়গাতে নো ক্ষয়, নো ইরোশন, নো ইরোশন, কারণ ডেভিসের অ্যাজাম্পশনে অলরেডি ডেভিস গুরু বলে রেখেছিল যে ইরোশন ততক্ষণ শুরু হবে না যতক্ষণ না আপলিপমেন্ট কমপ্লিট হবে। তো এই জায়গাটাতে শুধুমাত্র আপলিপমেন্ট হবে। দেখো এই দিকে কি আছে, এখানে কি নাই, এই যে দাগটা আছে এই দাগের এই দিকটাকে বলা হয় ইনিশিয়াল স্টেজ। ভালো করে দেখো, ভালো করে শোনো, এটাকে বলা হয় বাংলায় যদি বলি তাহলে বলবো প্রারম্ভিক দশা। এই প্রারম্ভিক দশায় হয় কি, এই প্রারম্ভিক দশায় উত্থান হয় কিন্তু কোনো ক্ষয় হয় না। প্রারম্ভিক দশায় কি হয়, স্টোরেজ ফুল নাকি না, আছে আছে চলছে। ওকে, প্রারম্ভিক দশা ইংলিশে বলা হয় ইনিশিয়াল স্টেজ। নামটা শুনলে ভয় কেউ না, ইনিশিয়াল মানে হলো প্রারম্ভিক, ইনিশিয়াল স্টেজ মানে হলো প্রারম্ভিক দশা, এখানে কোনো ক্ষয় হয় না। ওকে তৌফিক, এখানে কোনো ক্ষয় হবে না, তাহলে কি হবে, এখানে শুধু আপলিপমেন্ট হবে। ইয়েস, এখানে কেবলমাত্র আপলিফটমেন্ট হবে। আপলিফটমেন্ট মানে হচ্ছে উত্থান। ওকে, তাহলে এখানে কি আছে, অনলি আপলিফটমেন্ট, ইরোশন নো। বাট এইদিকে কি আছে, এইদিকে আপলিফটমেন্ট আছে না, তাহলে কি আছে, অনলি ইরোশন। ওকে, এইটা মাথায় রাখবে প্রথমে। তারপরে এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে ডেভিস তিনটে ভাগে ভাগ করলেন। প্রথম জায়গাটা এইটুকু হলো ইয়াত, ইয়াত মানে হচ্ছে যৌবন, বাংলা যদি বলি ইয়াং যদি বলি সেটাকে ইয়াত বলা হয়, ওয়াই ও ইউ টি এইচ। এটাকে বলা হয় ম্যাচিওর, এটাকে বলবো ওল্ড, এটাকে ওয়াই ও ইউ টি এইচ, এটাকে বলবো এম এ টি ইউ আর ই, এটাকে বলবো ও এন ডি। তাহলে যৌবন, পরিণত, বার্ধক্য। বৈশিষ্ট্য কেমন, এই জায়গাতে দেখো এই যে উপরে যে লাইন সেটাকে বলা হয় ইউসি, ইউসি মানে হলো আপার কার্ভ, আর নিচেরটাকে বলবো এলসি, এলসি মানে হচ্ছে লোয়ার কার্ভ। তাহলে ইউসি এন্ড এলসি মাথা যেন থাকে। ওকে, আর একদম নিচের অ্যাক্সিসে আছে টাইম, সময়। দেখো ইয়থ মানে যৌবন, পরিণততে পরিণত হবে এন্ড বার্ধক্যতে হবে, তার জন্য সময় অতিবাহিত হতে হবে। দ্যাটস হোয়াই এই তত্ত্বটা হচ্ছে ইভলিউশন অফ ল্যান্ডফর্ম। ওকে, এই যে জিনিসগুলো দেখানো আছে এইরকম দাঁতের মতো, ওকে, অথবা বিড়ালের মাথার কানের সিংয়ের মতো, কানের মতো, গরুর সিংয়ের মতো, দেন এইগুলো হলো ভূমিরূপ, ভূমিরূপের রেপ্লিকা, ল্যান্ডফর্ম বলবো আমরা, হ্যাঁ, কিন্তু এটা গ্রাফিক্যাল ওয়েতে, একদম ভূমিরূপকে একদম যেমন করে পাহাড়, এই এই ভূমিরূপ নদী আছে এমন নয়, এটা ফিগার, বাট এটা গ্রাফিক্যাল উপস্থাপন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ল্যান্ডফর্ম, সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ল্যান্ডফর্ম। তাই এখানে তুমি একদম পাহাড়, হিমালয়, মালভূমি এসব খুঁজতে যাবে না। তাহলে কি রকম, গ্রাফে একটা সিম্বলিক ওয়েতে উপস্থাপন করা হচ্ছে। ক্লিয়ার, এখানে শুধুমাত্র উচ্চতা দেখতে হবে, উচ্চতা আর উইথ, হাইট এন্ড উইথ দেখতে হবে। কোনো ওই পাহাড়ের পাশে আর একটা উপপাহাড় নাই, ঠিক আছে, পাহাড়ের কান বেরিয়ে গেছে এমন দেখতে হবে না, পাহাড়ের পাশ দিয়ে সুন্দর নদীটা কিলিবিলি কিলিবিলি করে আসছে এমন কি দেখতে পাবে না। তাহলে কেমন পাবে, তাহলে যেটা দেখতে পাবো সস্তা পাবে। ক্লিয়ার, graphical representation or simplest representation of the elevated landform. Okay, ক্রিয়েটিভিটি দেখাও, কিন্তু টিচার যদি পছন্দ করে তাহলে। কেন আমি বলছি কথাগুলো, তার কারণ ছেলেপিলে গ্রাফ আঁকতে গিয়ে আর্টিস্টিক হয়ে যায়, দেন আর্টিস্টিক হলে সমস্যা আছে, পাহাড়ের কান বুঝে যাবে, ঠিক আছে, মানে এই পাহাড়ে কেটে দিন ছোটটা কান বুঝেছে, উপপাহাড়, মজা করে বললাম উপপাহাড়, যেমন করে আমরা বিড়াল আঁকার সময় এটা জানা, হ্যাঁ। তারপরে এই ভূমিরূপ গুলো আছে না, এই ভূমিরূপ গুলো কি করে জানো তো, কেউ কেউ আবার আগে কচ্ছপের ফুলার মতো এরকম, কচ্ছপের যেমন পিঠটা হয় না এরকম, দেন তাতে কোনো লজিক থাকে না, বিকজ এটা গ্রাফ।
এখানে লেন্থ মেজারমেন্ট ভেরি ক্রুশিয়াল। একটু এদিক ওদিক হলে ডেভিস রেগে যাবে, হয়ে যাবে কচ্ছপের মাথা যাবে থাকে বেশ। এই জায়গাতে কি হয় এরকম, এই জায়গাতে যেটা বলছি শুনে রাখো, এইটা হচ্ছে অ্যাবসলিউট হাইট, অ্যাবসলিউট হাইট। এই জায়গাটা সর্বোচ্চ উচ্চতাকে বলা হয় অ্যাবসলিউট হাইট, আর এটা হচ্ছে সর্বনিম্ন উচ্চতা। হ্যাঁ, এটাকে চেষ্টা করবে এরকম। তো এইটা হলো সর্বনিম্ন উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা মাইনাস সর্বনিম্ন উচ্চতা ইকুয়ালস টু রিলেটিভ রিলিফ। রিলেটিভ রিলিফ বলে একটা কথা আছে, আর ই এল এফ টি আই বি আর ই এল আই ই এফ। রিলেটিভ রিলিফ আর আর সংক্ষেপে আমরা বলবো আর আর। এটা মানে কি ম্যাক্স অল্টিটিউড, ম্যাক্স অল্ট মাইনাস মিনিমাম অল্টিটিউড, মানে সর্বোচ্চ উচ্চতা মাইনাস সর্বনিম্ন উচ্চতা, এটাকে বলা হয় আপেক্ষিক উচ্চতা। তোমরা ছোটবেলায় পড়েছো। এই আপেক্ষিক উচ্চতার ইংরেজি নাম হলো রিলেটিভ রিলিফ। ওকে, তো এই জায়গায় রিলেটিভ রিলিফ কেমন থাকে, এখানে অ্যাবসলিউট হাইট বা অ্যাবসলিউট চরম উচ্চতা বেশি থাকে এই জায়গায়, কারণ সব থেকে বেশি উঁচু, সঙ্গে সঙ্গে রিলেটিভ রিলিফও বেশি থাকে। দুটো জিনিসই বেশি থাকে, কি কি? অ্যাবসলিউট হাইট বেশি থাকে, রিলেটিভ রিলিফও বেশি থাকে। ওকে, এখানে কেমন থাকে, একটা হলো অ্যাবসলিউট হাইট আর রিলেটিভ অ্যাবসলিউট রিলিফ আর রিলেটিভ রিলিফ। এ আর রহমান নয়, এ আর 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 আর। ওকে, ট্রিপল আর নয়। দুটো জিনিস সংক্ষেপে বলার জন্য মাথায় রাখবে, তোমরা আবার লিখবে না, বোঝানোর জন্য তাড়াতাড়ি র্যাপিড বুঝতে গেলে এ আর বলছি। এ আর মানে অ্যাবসলিউট হাইট। অ্যাবসলিউট হাইট মানে এই জায়গাটার অ্যাবসলিউট হাইট মানে এই মাথা, ক্লিয়ার? সর্বোচ্চ উচ্চতাকে বলা হয় অ্যাবসলিউট হাইট। চরম, বাংলায় বলা চরম হেভি বলি না আমরা। দেন অ্যাবসলিউট হাইট বা অ্যাবসলিউট রিলিফ বলতে পারো। আর আর মানে রিলেটিভ রিলিফ, মানে কি সর্বোচ্চ উচ্চতা আর সর্বনিম্ন উচ্চতার বিয়োগফল। এখানে কি থাকে, অ্যাবসলিউট হাইট বেশি থাকে, রিলেটিভ রিলিফ কিরকম থাকে সেটাও বেশি থাকে। জায়গাটা আনডিউলেটিং হয়। আনডিউলেটিং মানে কুমিরের মুখ খুললে যেমন হয় না, দাঁতগুলো এরকম 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 হয়, বা রাক্ষসের মুখের মতো। আনডিউলেটিং মানে বেশি চড়াই উতরাই, ক্লিয়ার? এখানে কেমন থাকে, এ আর আর আর, এখানে এ আর কমে যায় বাট আর আর বেড়ে যায়, এ আর কমে যায় আর আর বেড়ে যায়। এ আর তো এই অ্যাবসলিউট হাইট, আগে এটা যদি বাড়া যায় আর ওখানে কমে গেছে, এই জায়গাটা কমে গেছে। কেন কমেছে? ক্ষয়ের জন্য। কিন্তু আর আর বেড়েছে কেন? দেখো এই জায়গাতে যখন আঁকছি তখন এইরকম করছি, আর এই জায়গায় টাচ করে দিয়েছি, এলসি তে টাচ হয়ে গেছে। তাই এই দুইয়ের বিয়োগফল এতখানি, এই জায়গায় দেখো ছোট, মাথায় যেন থাকে, ক্লিয়ার? এখানে আর আর, এই যে এখানে আমি পেনের রাখিটা দেখো সুন্দর জড়িয়ে আছে, এখানে কিন্তু পেনের একটা বেরিয়ে আছে, মানে এই যে উচ্চতাটা হলো এই যে হাইট, এটা অনেকটা বেশি, এখানে কম, বাট অ্যাবসলিউট হাইট এটা বেশি ছিল। তাহলে এ আর এখানে বেশি, আর আর বেশি, কিন্তু এই ম্যাচিওর অবস্থা থেকে কিন্তু কম। তার মানে সবথেকে আর আর বেশি থাকে কোথায়? এই জায়গায়। এটা মানে ম্যাচিওর, মাঝ বয়সে। এখানে কেমন হয়, এ আর খুবই কম, সবথেকে কম এ আর এখানে, আর 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 সেটাও কম, ক্লিয়ার? এখানে এ আর বেশি, আর আর বেশি, কিন্তু অতটা বেশি না, কম বলবো, এটা থেকে কম কিন্তু এটা থেকে বেশি, তাই তো? এখানে এ আর কম, আর আর সব থেকে বেশি। ম্যাচিওর স্টেজে আর আর সব থেকে বেশি, আর ওল্ড স্টেজে এ আর এবং আর আর বোথ কম, ক্লিয়ার? গ্রাফটাকে ব্যাখ্যা করছি আমি, গ্রাফ এঁকে আমি বলেছিলাম না, গ্রাফ এঁকে তার ব্যাখ্যা দিতে হবে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এই জায়গাতে কি হয়, একটা জিনিস আছে, এই জায়গাটাকে বলা হয় ডিভাইড, ওয়াটার ডিভাইড বলা হয়, জলবিভাজিকা বাংলায়। পাহাড়ের মাথা, জল পড়লো এদিকে, বাকি এদিকে, দেন জলকে ভাগ করার জন্য এই মাথাটা, চূড়াটা কাজ করে, তাই বলা হয় ওয়াটার ডিভাইড, ক্লিয়ার? বাংলায় জল বিভাজিকা নাম শুনেছো। এই মাথাগুলোকে যদি যোগ করি, মানে এখানে যদি আমরা লেন্স লাগাই, বুঝলেন? এখানে আমরা লেন্স লাগাই, ক্যামেরা দিয়ে দেখছি, ওকে, আলোচনা দেবেন দূরবীন দিয়ে, তাহলে কি দেখবো? সবার মাথা একদম লেভেল, একদম লেভেল, ওকে। তো এই যে লেভেল, এইটাকে বলা হয় সামিট লেভেল। সামিট মানে চূড়া, এইটাকে বলা হয় সামিট, এস ইউ এম এম আই টি, হ্যাঁ, এস ইউ এম এম আই টি, সামিট। দেন সব মাথাগুলো একই, কেন এরকম হলো কেন? কারণ ওরা তো জন্মের আগে সব এক জায়গায় এক মায়ের ছেলে, এক মায়ের ছেলে। জায়গা কি হয়েছে, এইটা এই ছিল, ऐसा था,
এখানে ক্ষয় করতে করতে কি হয়েছে এইরকম হয়ে গেছে, এই জায়গাতে এইভাবেই হয়েছে। ফলে যেহেতু টোটাল ভূমিরূপটা আগে একটা ল্যান্ডফর্ম ছিল, ইন্টিগ্রেটেড একটা ঐক্যতানিক মানে একটা ভূমিরূপ ছিল, এবং তাতে নদী ক্ষয় করে করে কাটাকুটি করেছে, ফলে তাদের মাথাগুলো লেভেলে থাকে। দেন লেভেল থাকে বলে এই জায়গাটাকে বলা হয় সামিট লেভেল। সামিট লেভেল ক্লিয়ার? এই সামিট লেভেলটা কেমন থাকে? এই সামিট লেভেলটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়। দেখো এগুলোর মোটামুটি একই মাথা, এগুলো কিন্তু আলাদা। ওকে, সামিট লেভেলটা মিডল স্টেজে মানে ম্যাচিওর স্টেজে এই সামিট লেভেল আর ঠিক থাকে না, কেউ বেশি ক্ষয় হয়, কেউ কম ক্ষয় হয়। তাই সামিট লেভেল ম্যাচিওর স্টেজে বা ওল্ড স্টেজে দেখা যায় না, যতটা ইয়াং স্টেজে হয়। ক্লিয়ার? এই যে জায়গাগুলোতে কি দেখতে পাচ্ছ, এখানে আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায়, মানে এখানে ভ্যালি, আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা দেখতে পাওয়া যায়, এগুলো ভূমিরূপ। ওকে, জলপ্রপাত দেখা যায়, ওকে, ক্যাসকেড দেখা যায়। ক্যাসকেড মানে ওই পর 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 জল যখন ধাপে ধাপে যায়, সিঁড়ির উপর দিয়ে যদি জল, মানে আজকে সিঁড়িতে গিয়ে উপরে একটা পাইপ খুলে দেবে, দিয়ে মানে যখন আওয়াজ দেবে তখন বলবে ক্যাসকেডিং এফেক্ট দেখছিলাম, তারপরে জলটা পানিগুলোকে ঘুষাবে। ঠিক আছে, পিঠা একদম হাতে চাপ পড়বে, ওগুলোতে ক্যাসকেডিং এফেক্ট তো দেখা যাবে হাতে পিঠে চাপি। এমনি এগুলো দেখতে হবে। তো সিঁড়িতে বুঝতে পারছো কোন জায়গায় কি করতে বলছি আমি? আশা করি ছোটবেলায় করেছো, এবার বড় হয়ে করবে একটু কাজটা। দেন দ্যাট ইজ ক্যাসকেডিং এফেক্ট। সিঁড়ির উপর দিয়ে জল গেলে ধাপে ধাপে সুন্দর লাগে দেখতে, যেমন করে তোমার ইয়েতে দেখা যায়, মেঘালয় দেখা যায়, সেই এলিফ্যান্ট লেক নাকি এটা আছে না, ওখানে ক্যাসকেডিং দেখা যায়। ওকে, তো এখানে ক্যাসকেড দেখা যায়, ওয়াটারফল দেখা যায়, ভি আকৃতি, আই আকৃতি উপত্যকা দেখা যায়। যদি শুষ্ক উপত্যকা হয় তাহলে আই, এন্ড যদি ভেজা উপত্যকা হয় তাহলে ভি। ভি ফর ভেজা। ওকে, সাইন অফ ভিক্টরি। আর আই কখন হয়? যদি ড্রাই ল্যান্ড থাকে। ওকে, যদি ড্রাই টোপোগ্রাফি থাকে, যদি এরিড এবং সেমি এরিড ভূমিরূপ, যদি জলবায়ু যদি শুষ্ক এবং শুষ্ক প্রায় হয় তবে হবে আই, তাকে বলা হয় গর্জ। আর যদি ভি হয় তখন তাকে কি বলা হয়, না সরি, ভি আকৃতি হলে তখন কি বলা হয়? গর্জ। আর ভি হলে কি বলা হয়? ভি ফর ভ্যালি, ভি ফর গর্জ, আর আই ফর ক্যানিয়ন। ওকে, তো জর্জ এই আছে না ক্যানিয়ন, কি যেন আমেরিকার ওই যে কি যেন ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন। ইয়েস, গ্র্যান্ড ক্যানিয়ন। ওকে, বোঝা গেল? এবার মধ্যগতিতে কি হয়? মধ্যগতিতে ইউ আকৃতি উপত্যকা হয়, নদী পার্শ্বক্ষয় বেড়ে যায়। এখানে নদীর শুনে রাখা একটা গুরুত্বপূর্ণ কথা বলি আরেকটা, এখানে নদীর যে ক্ষয়টা চলে, এখানে যে রিভারের যে ক্ষয়টা চলে তাকে বলা হয় পটহোল ড্রিলিং। এটা খুব গুরুত্বপূর্ণ। নদী নিম্নক্ষয় যখন করে তখন পাথর বালি টালি এগুলো ঘুরতে ঘুরতে নামে, এই উঁচু ভূমিরূপের উপর দিয়ে যখন নদীর জল নামে তখন ঘুরতে ঘুরতে নামে। কেন ঘুরে? তার কারণ হলো মেঝে যেটা থাকে, নদী যে বেড, রিভার বেড বা রিভার থালোয়েক বলা হয়। কি বলা হয়? থালোয়েক। বাইরে থাকে ভিটামিন ডি ঠিক আছে, ওই রোদ খাওয়া টাইম স্টার্ট। স্যার ভিটামিন ডি খাই খেতে বলবো। অ্যাবসলিউট রিলিফ আর রিলেটিভ রিলিফ, ঠিক আছে, কোনো সংক্ষেপ করা ইউজ করবি না কিন্তু পরীক্ষার সময়, হ্যাঁ, বা খাতাতে। এবার বলি, এইখানে নদীর পটহোল ড্রিলিং চলে। পটহোল ড্রিলিং কি জিনিস? পটহোল ড্রিলিং মানে ড্রিল মেশিনে যেমন করে মাটিতে দেওয়ালে ফুটো করে, ঠিক তেমনি পটহোল ড্রিলিং চলে। নদীর নিম্নক্ষয় ত্বরান্বিত হয় পটহোল ড্রিলিং এর জন্য, এখানে নদীর পার্শ্বক্ষয়। আর লাস্টে শুনে রাখো, এটা গুরুত্বপূর্ণ, এই যে ছোট ছোট সি লেভেলের কাছাকাছি, অল্প উচ্চতা বিশিষ্ট চারটা কচ্ছপের খোলার মতো এই যে ভূমিরূপ, এটাকে বলা হয়, এই যে উঁচু ভূমি, এটাকে বলা হয় মোনাড নক। ইয়েস, ওকে, তাহলে কেমন হয় দেখতে? মোনাড নককে যদি আঁকতে হয় কেমন করব? একটা এই বানালাম, এটাকে বলা হয়, তোমরা লাইট চার্টটা করতে গিয়ে উত্তল লেন্স, সমতল লেন্স পড়েছো, এটাকে বলা হয় উত্তল। দেন আর একটা উত্তল, মাঝখানে অবতল। এই যে জায়গাটা অবতল, এইটা হলো উত্তল, এটা হলো উত্তল অবতল, উত্তল অবতল, উত্তল অবতল। ইংলিশে বলা হয় কনভেক্স ও কনকেভ, ইংলিশে বলা হয় কনভেক্স কনকেভ। আর এই রকম মোনাড নক বিশিষ্ট যে ল্যান্ডফর্ম তৈরি হয় তাকে বলা হয় কনভেক্সো কনকেভ ল্যান্ডফর্ম। কি বললাম? কনভেক্সো মানে উত্তল, কনকেভ অবতল, ল্যান্ডফর্মটাকে বলা হয় কনভেক্সো কনকেভ, মাঝখানে একটা হাইফেন থাকে, কনভেক্সো কনকেভ ল্যান্ডফর্ম। এই ল্যান্ডফর্মটাকে বলা হয় পেনি প্লেন। কি বলা হয়? এই কনভেক্সো কনকেভ ল্যান্ডফর্মটা ডেভিসের ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে বলবো পেনি প্লেন। আর ওই কনভেক্স পার্টগুলো কি? কনভেক্স পার্টগুলো মোনাড নক। আর এগুলো কি? তাহলে
এগুলো ওই উচ্চভূমি ক্ষয় প্রতিরোধী শিলা, উচ্চভূমি রূপে উঁচু ডিবির মতো বেঁচে থাকে। তাই এগুলোকে বলবো রেসিডিউ অফ দা ইরোশন বলা হয়। রেসিডিউ মানে যেমন আমরা মাছ খাওয়ার পরে মাছের কাঁটাটাকে খেতে পারি না বলে ফেলে দিই, অথবা মাংস খাওয়ার পরে হাড়টা ফেলে রাখি, দ্যাট ইজ রেসিডিউ আওয়ার ফুড। ফুড রেসিডিউ বলা হয়, ফুড রেসিডিউ বলা হয়। ধান ভাঙার পরে তুষ পড়ে থাকে, রেসিডিউ বলা হয়। ক্রপ রেসিডিউ বলা হয়, অথবা খাবারের রেসিডিউ বলা হয়। রেসিডিউ মানে অবশিষ্ট, উচ্ছিষ্ট। ভূমিরূপ ক্ষয়ের পরে যা তৈরি হয় ল্যান্ডফর্মের রেসিডিউ বলা হয়, অবশিষ্ট ল্যান্ডফর্ম। এটাকে বলা হয় রেসিডিউ ল্যান্ডফর্ম। মনে থাকবে, রেসিডিউ মানে কি? উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট ল্যান্ডফর্ম। বেটা ক্ষয় ওকে সব খেয়ে নেয়। যদি রাক্ষস ভাবি, ক্ষয়কে রাক্ষস ভাবি, বুঝলি? অ্যানিমেশন করে যদি দেখানো হয়, ভাব, জাস্ট ইমাজিন যে রাক্ষস এসেছে। কি রকম রাক্ষস? তার নাম হলো ক্ষয়। কাকে খাচ্ছে রাক্ষস? ভূমিরূপগুলোকে। আস্তে আস্তে ভূমিরূপগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে বড় বড় দাঁত দিয়ে, বুঝলি? দিয়ে দিয়ে যেটা খেতে পারিনি। আমরাও আপেল খেলে সবটা খাই না, কমলা লেবু সবটা খাই না, মাছ খেলে ভাজা মাছ উল্টে খাওয়ার সময় আমরাও কিন্তু একটা জিনিস খাই না, দ্যাট ইজ রেসিডিউ। তো রাক্ষস বেটা, ওই ক্ষয় নামক রাক্ষস ভূমিরূপটাকে সব চিবিয়ে দিবে, সব খেয়ে নেয়। যেরকম খেতে পারে না, নিশ্চয় শক্ত, নিশ্চয় ক্ষয় প্রতিরোধী। তার মানে রাক্ষস ওটাকে চিবিয়ে খেয়ে নিত বাটা মাছের হাড়ের মতো। তো তাই ওরা করে থাকে, দ্যাট ইজ রেসিডুয়াল হিল বলা হয়, রেসিডুয়াল আপল্যান্ড। এইগুলোকে বলা হয় মোনাড নক। তাহলে মোনাড নক কি? বেসিক্যালি মোনাড নক হলো রাক্ষস, ক্ষয় নামক রাক্ষস যা খেতে পারে না সেটা পড়ে থাকে, দ্যাট ইজ রেসিডিউ অফ দ্য ল্যান্ডফর্ম, তাকে বলা হয় মোনাড নক। আর এরকম অনেক মোনাড নক থাকলে সেই ল্যান্ডফর্মটাকে বলা হয় কনভেক্সো কনকেভ ল্যান্ডফর্ম। কনভেক্সো কনকেভ মাঝে একটা হাইফেন আছে, কনভেক্সো হাইফেন কনকেভ ল্যান্ডফর্ম। ডেভিস এই ল্যান্ডফর্মটা, এই 3 অক্ষর বিশিষ্ট ল্যান্ডফর্মটার নাম দিয়েছিলেন পেনি প্লেনে। ফোনটাকে অফ করে দেন। এই যারা অফ করতে নোট করতে হবে।